স্যার ক্লিয়ার। ইউনিভেরিয়েট ডেটার ক্ষেত্রে আমরা এই মার্কস আমাদের বৈশিষ্ট্য ভেরিয়েবলটা তো হচ্ছে মার্কস। মার্কসের এভারেজ বের করতে পারবো, মার্কসের মিনিমাম ভ্যালু বের করতে পারবো, মার্কসের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারবো, মার্কসের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবো, ভেরিয়েন্স বের করতে পারবো, ঠিক আছে, সিবি বের করতে পারবো, এভরিথিং আমরা বের করতে পারবো, ঠিক আছে। সিঙ্গেল ভেরিয়েটের ক্ষেত্রে সাধারণত আমরা মিন, মিডিয়ান, মোড, এরপরে হচ্ছে যে তোমার এই ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো আমরা বের করে থাকি। আর বাইভেরিয়েট ডেটার ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালি সবগুলাই বের করতে পারবো। ইউনিভেরিয়েট ডেটা যা করা যায় বাইভেরিয়েট ডেটাও তা করা যাবে। ইন এডিশন এখানে দুই বা দুইয়ের অধিক ভেরিয়েবলের মাঝে যে পারস্পরিক সম্পর্ক আছে সেই সম্পর্কটাও আমরা মেজার করতে পারি, ঠিক আছে। এটাই হচ্ছে যে বাইভেরিয়েট ডেটা। এই যে দেখো বাইভেরিয়েট ডেটা, the data in which we consider two variables এই simultaneously মানে কি একসাথে, রাইট, simultaneously মানে হচ্ছে একসাথে, at a time। তাহলে the data in which we consider two variables simultaneously, একসাথে আমরা দুইটা ভেরিয়েবলকে যদি কনসিডার করি, প্রতিটা আইটেমের জন্য অথবা প্রতিটা ইন্ডিভিজুয়ালের জন্য অথবা প্রতিটা পার্সনের জন্য অথবা প্রতিটা ফ্যামিলির জন্য, এরকম প্রতিটা দেশের জন্য এক একটা যখন যেটা আসবে সেরকম, for each item of the series is called bivariate data। এই যে দেখো যে বললাম যে পরীক্ষা তো ভালো করোনি, কয় ঘন্টা পড়াশোনা করছো? স্যার করতে পারিনি। হ্যাঁ, 1 ঘন্টা পড়াশোনা করছি, ঠিক আছে। বললাম যে তোমার তো ক্লাসের অন্য সময় পারফরম্যান্স ভালোই দেখি, কিন্তু ক্লাস টেস্টে এত কম মার্কস পেয়েছো কেন? মাত্র 2 পাইছো। পড়াশোনা করছো? আরেকটা কোশ্চেন আমরা করলাম একসাথে, মার্কস তো পাইছো দেখলাম এরকম, কিন্তু পড়াশোনা কয় ঘন্টা করছো? তখন বেরিয়ে আসছে আসলে প্রকৃত ঘটনাটা কি, আসলে সে পড়েই একটু শুয়ে শুয়ে দেখছে, শেষ, ঠিক আছে। তাহলে কত ঘন্টা পড়াশোনা করছে সেই বৈশিষ্ট্যটা, সেই ক্যারেক্টারিস্টিক্সটাও আমরা জানতে চাই। তাহলে এখানে কয়টা বৈশিষ্ট্য? দুইটা বৈশিষ্ট্য। দুইটা বৈশিষ্ট্য। তাহলে আমরা এখানে প্রতিটা স্টুডেন্টদের দুইটা করে কোশ্চেন করছি, প্রত্যেকটা স্টুডেন্টকে দুইটা করে কোশ্চেন করছি, দুইটা করে आंसर পেয়েছি। বলছি যে হোয়াট ইজ ইওর অবটেইন মার্কস, তুমি কত মার্কস পেয়েছো, ঠিক আছে। তাহলে হাউ মেনি আওয়ার্স ডিড ইউ স্টাডিড লাস্ট উইক, লাস্ট নাইট, গত রাতে তুমি কত ঘন্টা পড়াশোনা করেছো। তাহলে তোমার যে রিপ্লাই গুলো আসছে সেই রিপ্লাই গুলোকেই আমরা একটু, তাহলে এই ডাটাটা হচ্ছে কি, এই ডাটাটা কি ডাটা? বাইভেরিয়েট ডাটা। বাইভেরিয়েট ডাটা, ক্লিয়ার? জি স্যার। অনেক সময় আসে ডিফারেন্সিয়েট বিটুইন ইউনিভেরিয়েট ডাটা এন্ড বাইভেরিয়েট ডাটা। ওকে, তোমাদের অনেকেরই ধারণা যে ডিফারেন্সিয়েট মানে হচ্ছে একটা কলাম থাকবে, রো থাকবে, পয়েন্ট থাকবে অনেকগুলো, এমন। দুইটা ডেফিনিশন পাশাপাশি লিখে দিলেই আমরা ডিফারেন্স বুঝে যাব। ডেফিনিশন এক্সাম্পল, ডেফিনিশন এক্সাম্পল, এরপরে কি আর ডিফারেন্স বলার দরকার আছে? না স্যার। বুঝে যাবে না? জি স্যার। ক্লিয়ার? কোরিলেশন অ্যানালাইসিস, কোরিলেশন অ্যানালাইসিসটা কি? কোরিলেশন অ্যানালাইসিস বলতে আমরা কি বুঝি? দেখো, এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, পরিসংখ্যানিক পদ্ধতি। কি করে? ইউজ টু মেজার দ্য স্ট্রেংথ অফ লিনিয়ার রিলেশনশিপ। সব ধরনের রিলেশনশিপ মেজার করতে পারে না। লিনিয়ার, লিনিয়ার মানে কি? লিনিয়ার। স্ট্রেট মানে কি? সোজা সরল, তাই না? লিনিয়ার রিলেশনশিপ যেই কথা, স্ট্রেট লাইন রিলেশনশিপ এক কথা। তাহলে এটা হচ্ছে স্ট্রেংথ অফ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু রিলেটেড ভেরিয়েবলস। দুইটা রিলেটেড ভেরিয়েবলস বলছে এই কারণে, দুইটা পরস্পর সম্পর্কযুক্ত ভেরিয়েবল যদি আমি না লিখি, না কনসিডার করি, তাহলে রিলেশনশিপ বের হবে না। আমি একজন ব্যক্তির হাইট আর একজন ব্যক্তির হচ্ছে যে ওয়েট হইলে হবে? একই ব্যক্তির হাইট ওয়েট লাগবে, ঠিক আছে। মনে করো
একটা গাছ লাগাইছো আর একটা শিশু জন্মগ্রহণ করছে, সে ছেলেও বড়, শিশুটাও জন্ম বাড়তেছে, গাছটাও বাড়তেছে, গাছের ওয়েট বাড়তেছে, শিশুটারও ওয়েট বাড়তেছে। এখন গাছের হাইটের সাথে শিশুর ওয়েট কনসিডার করলে হবে? একই, গাছের হাইট গাছের ওয়েট কনসিডার করতে হবে, মানুষের হাইট মানুষের ওয়েট কনসিডার করতে হবে। এটা হচ্ছে মানে স্যার দুইটা একই রকম হইতে হবে, এটাই তো? দুইটা একই ইন্ডিভিজুয়াল হইতে হবে, একই ব্যক্তি, একই পার্সন, একই ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? জি স্যার। কারণ একজন মানুষের হাইটের সাথে ওয়েট মেজার করেই কিন্তু বিএমআই মেজার করা হয়, জান না? জি স্যার। মানে কি? বডি মাস ইনডেক্স বিএমআই। হ্যাঁ, বডি মাস ইনডেক্স, তাই না? সূত্রটা জানো? তো ভুলে গেছি। weight in kg divided by height in meter square, ঠিক আছে? বিএমআই এর ফর্মুলা তোমরা যারা তোমাদের মোবাইল আছে, প্রত্যেকের মোবাইলে বিএমআই এর মেজারটা আছে, দেখো ক্যালকুলেটর, অ্যান্ড্রয়েড মোবাইল সবগুলোর এখানে ক্যালকুলেটর, এখানে বিএমআই মেজারমেন্টও আছে, বুঝতে পারছো? সেই বিএমআই এর ফর্মুলাটা হচ্ছে এরকম, তুমি নিজেই বের করতে পারবে তোমার বিএমআই কত, ঠিক আছে? বিএমআই ইকুয়াল টু হচ্ছে ওয়েট, ওয়েটটা হবে কিসে? ওয়েট হবে কেজিতে, weight in kg divided by height, height হবে মিটারে, হাইট স্পেলিং তো হয়নি মনে হচ্ছে, HIGST না? HEIGST। হ্যাঁ HEIGST। ঠিক লিখছি? জি স্যার। হাইট, ও উপরে তো ওয়েট লেখা না, কি দেখলাম মনে হয়। হাইট ইন মিটার, মনে করো কারো হাইট হচ্ছে যে 5 ফিট 6 ইঞ্চি, তাহলে এটাকে মিটারে কনভার্ট করে লিখতে হবে 1.667 হোল সেক, এরকম, ঠিক আছে? জি স্যার। এটা স্কয়ার হবে, ঠিক আছে? এখন কারো যদি হাই মনে করো ওয়েট হচ্ছে যে 70 কেজি, ওকে, তার হাইট হচ্ছে যে মনে করো 5 ফিট 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি, তার হবে হচ্ছে 1.68, ঠিক আছে? তাহলে এটাকে স্কয়ার করে ভাগ দিবা, যা হয়। ওখানে স্ট্যান্ডার্ড ফর্ম বলা আছে 18 থেকে 24 পর্যন্ত বোধহয় নরমাল, না 22 পর্যন্ত, এরপরে হচ্ছে যে 18 নিচে হইলে আন্ডারওয়েট, আবার হচ্ছে যে 22 থেকে 30 পর্যন্ত, 24 থেকে 30 পর্যন্ত বোধহয় কত জানো, এরপরে আবার 30 থেকে 36 পর্যন্ত এটা হচ্ছে অবিসিটি, এরকম টাইপের বিভিন্ন একটা রেঞ্জ বলা আছে, মনে নেই আমার। জি স্যার, এরকমই একটা রেঞ্জ আছে, 24 পর্যন্ত মনে হয়। ক্যালকুলেটরেই বলা আছে, সার্চ দিয়ে দেখে নিবা, সমস্যা নেই। তাহলে আমরা এই হাইটের সাথে ওয়েটের রিলেশনশিপটা, এই যে ওয়েটের সাথে হাইটের রিলেশনশিপটা এই বিএমআই এর মাধ্যমে প্রকাশ করা হয়, বিএমআই বডি মাস ইনডেক্স, ঠিক আছে? এখন বলে যে আপনার 5 কেজি ওজন কমাইতে হবে, 10 কেজি ওজন কমাইতে হবে, বলে না? এগুলো হচ্ছে এই বিএমআই দেখে বলে যে, ঠিক আছে? এখানে মনে করো ভ্যালু চেঞ্জ করে করে বিএমআই বের করে এরপরে বলে যে আপনার এত কেজি ওজন কমাইতে হবে বা বাড়াইতে হবে, যারা আন্ডারওয়েট থাকে তাদের বাড়াইতে বলে, যারা ওভারওয়েট থাকে তাদেরকে কমাইতে বলে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের বলছে কোরিলেশন অ্যানালাইসিসটা কি করে? স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ টু মেজার দা স্ট্রেংথ অফ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন, এই দুইটা শব্দ গুরুত্বপূর্ণ, বিটুইন টু রিলেটেড ভেরিয়েবলস, দুইটা সম্পর্কযুক্ত ভেরিয়েবল হইতে হবে, সম্পর্ক নাই এমন দুইটা ভেরিয়েবল দিয়ে কাজ হবে না। এবং কোরিলেশনের মৌলিক যে ইয়েটা, উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা এই এখানে এক লাইনে লেখা আছে, যে মৌলিক উদ্দেশ্যটা হচ্ছে কি, হাউ স্ট্রং দ্য রিলেশনশিপ ইজ বিটুইন টু ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল কতটা স্ট্রংলি
একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত সেটা মেজার করাই হচ্ছে যে কোরিলেশনের অন্যতম প্রধান উদ্দেশ্য। ঠিক আছে? What are the methods of studying correlation? আমরা কোরিলেশন স্টাডি করতে কি কি মেথড অ্যাপ্লাই করি? দেখো, কোরিলেশন মেজার করতে আমরা মেইনলি দুই ধরনের মেথড অ্যাপ্লাই করি, যেটাকে আমরা গ্রাফিক্যাল মেথড বলি জেনারেল পিপল হিসেবে, স্ট্যাটিস্টিক্যালি সেটাকে আমরা বলি স্ক্যাটার ডায়াগ্রাম। আর ম্যাথমেটিক্যাল মেথড যেটা, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি সেই মেথডটার নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বা কোরিলেশন কোএফিসিয়েন্ট, দুইটা যে কোনোটা হলেই হবে। তার মানে এই দুইটা মেথডেই আমরা কোরিলেশনকে যাচাই করতে পারি। একটা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রামের মাধ্যমে, যেটাকে আমরা জেনারেল পিপল হিসেবে এটাকে গ্রাফিক্যাল মেথড বলে থাকি, আর হচ্ছে যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বা কোরিলেশন কোএফিসিয়েন্টের মাধ্যমে, যেটাকে আমরা জেনারেল পিপল ম্যাথমেটিক্যাল মেথড বলে থাকি। এখন আসি, হোয়াট ইজ স্ক্যাটার ডায়াগ্রাম? স্ক্যাটার ডায়াগ্রাম বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, বলছে যে দুইটা ভেরিয়েবলের মাঝে যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক বের করার সবচেয়ে সহজ কৌশল, simplest device for studying correlation in two variables is a special type of dot chart. Dot মানে কি? Dot মানে কি? Dot বিন্দু। হ্যাঁ, gmail.com লিখো না তোমরা? জি, ডট বলতে আসলে এখানে একটা কি দাও? ফোঁটা দাও, সেই ফোঁটাটা হচ্ছে বিন্দু। ডট মানে বিন্দু। তাহলে the simplest device for studying correlation in two variables is a special type of dot chart. It's called scatter diagram. ঠিক আছে? তোমরা যারা এক্সেলে কাজ করতে জানো, সেখানে কম্পিউটারে স্ক্যাটার ডায়াগ্রাম বা ডট চার্টের অপশন আছে, দিলেই তোমার ডট চার্ট বের করে দিবে। অথবা তোমার ওয়ার্ডেও এখন ওই কাজগুলো করা যায়। চার্টে ঢুকে কোন ধরনের চার্ট চাই, ডেটা সিলেক্ট করে দিলে তারা ডট চার্ট তৈরি করে দিবে। ঠিক আছে, বা স্ক্যাটার ডায়াগ্রাম করে দিবে। তাহলে the diagram which shows the relationship between two related variables is called a scatter diagram. ঠিক আছে, দুইটা ভেরিয়েবলের মধ্যে যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করার জন্য যে ডায়াগ্রামটা ইউজ করি, সেটাকে আমরা বলছি স্ক্যাটার ডায়াগ্রাম। The diagram which shows the relationship between two related variables is called scatter diagram. Clear? এখানে দেখো বলছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন স্টাডিং আওয়ার এন্ড মার্কস। আমরা ওই যে আগে যে ডেটাটা দিয়ে আসলাম তোমাদেরকে, যে ওই ডেটাটাই এখানে বলছি যে গ্রাফিক্যালি প্রেজেন্ট করে রিলেশনশিপটা কেমন সেটা দেখাও। তাহলে রিলেশনশিপটা কেমন সেটা আমরা দেখাবো। তাহলে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন স্টাডিং আওয়ার এন্ড মার্কস? ভেরিয়েবল কয়টা? কয়টা ভেরিয়েবল? দুইটা। ভেরিয়েবল স্টাডিং আওয়ার এন্ড মার্কস। স্টাডিং আওয়ার এন্ড মার্কস। এখানে দেখো দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে স্টাডিং আওয়ার আর একটা হচ্ছে মার্কস। এখন আমাকে বলতে হবে তোমার কোনটা কাকে ইনফ্লুয়েন্স করে, বলো। মার্কসটা স্টাডিং আওয়ারকে ইনফ্লুয়েন্স করে না স্টাডিং আওয়ারটা মার্কসকে ইনফ্লুয়েন্স করে? স্টাডিং আওয়ারটা মার্কসকে ইনফ্লুয়েন্স করে। স্টাডিং আওয়ারটা হচ্ছে মার্কসকে ইনফ্লুয়েন্স। ডায়েট হচ্ছে ওয়েটকে ইনফ্লুয়েন্স করে না ওয়েট ডায়েটকে ইনফ্লুয়েন্স করে? ডায়েট ওয়েটকে ইনফ্লুয়েন্স করে। ডায়েটিংটা কেমন, সেটা হচ্ছে তার ওয়েটকে ইনফ্লুয়েন্স করে, তাই না? জি স্যার। তাহলে যেটা অন্য ভেরিয়েবলকে ইনফ্লুয়েন্স করে ইউনিভার্সালি, সেটা আমরা হরিজন্টালিতে বসাই, হরিজন্টাল অ্যাক্সিসে বসাই সব সময়। যেটা সাধারণত যেটা অন্য ভেরিয়েবলকে প্রভাবিত করে, সেটাকে আমরা
হরিজন্টাল অ্যাক্সিস এক্স অ্যাক্সিসে বসাই আর ভার্টিক্যাল অ্যাক্সিসে বসাই যেটা প্রভাবিত হয়। তাহলে এখন দেখো স্টার্টিং আওয়ার আর হচ্ছে মার্কস, দেখছো স্টার্টিং আওয়ার আর হচ্ছে মার্কস। এটা আর আমি করে দেখাবো না, কারণ তোমাদেরকে আমরা লাইন ডায়াগ্রাম পড়িয়েছিলাম, মনে আছে? জি স্যার, শুধু মিলানো নাই। লাইন ডায়াগ্রাম হচ্ছে যে পয়েন্টগুলোকে আমরা কানেক্ট করেছি এখানে করি নাই। শেষ, ঠিক আছে? লাইন ডায়াগ্রামে আমরা কানেক্ট করেছি, এখানে কানেক্ট করব না, তাহলে আমরা পেয়ে যাব কি ডট চার্ট বা স্ক্যাটার ডায়াগ্রাম। ঠিক আছে, যারা যাদের স্ট্যাটিস্টিক্স ছিল তারা হচ্ছে বিক্ষেপ চিত্র পড়ছো, বিক্ষেপ চিত্র পড়ছো, তাই না? তাহলে এখন দেখো আমার এই স্কেলিংটা আমরা কিভাবে করব। স্কেলিংটা আমরা অলওয়েজ হচ্ছে ডেটা রেঞ্জটা দেখে স্কেলিংটা করে থাকি। এখানে ভ্যালু সর্বোচ্চ 7 পর্যন্ত আছে, তাহলে আমি আর এখানে 2 সাইজ 6 না লিখে সবগুলাই লিখছি 1 2 3 4 5, কারণ ভ্যালুই আছে 6টা আর কাটবো কি 2 সাইজ 6 লিখে তো আর লাভ নেই। আচ্ছা, যা আছে সবগুলাই লিখে ফেলছি 1 2 3 4 5 6 7। আর যেহেতু আমার প্রত্যেকটা পয়েন্টই লাগবে, কোনো পয়েন্টার বাদ দেওয়া যাবে না, এখানে এই স্ক্যাটার ডায়াগ্রামের ক্ষেত্রে সবগুলা পয়েন্টই আমরা মেনশন করি। আর কিন্তু আবার বাদ দেওয়া যাবে না, এখানে মনে করো 5 নাই, কিন্তু আমরা এখানে তারপরে 5 লিখছি, দেখছো? জি স্যার, এখানে 5 ছিল না। আবার 2 নাই, 2ও লিখছি, ঠিক না? জি স্যার। কারণ হচ্ছে আমার সিকোয়েন্সটা কি রাখতে হবে, সুন্দর রাখতে হবে। ট্যাবটা সমান রাখতে হবে, সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে। ওকে, জি আর স্যার। এখানে দেখো 1 3 4 5 6, এখানে ম্যাক্সিমাম পর্যন্ত আছে 5, তাহলে 1 2 3 4 5। ক্লিয়ার? এখন এখানে মার্কস যদি থাকতো হচ্ছে যে আমার 10 30 20 50 40 50, তাহলে আমি লিখতাম হচ্ছে 10 20 30 40 50। এখন যদি এখানে মার্কস আছে 1 থেকে 5 এর ভিতরে, তাহলে এখানে আমরা ওভাবে, ঠিক আছে? এবার আমরা স্কেলিং আমরা কিভাবে করলাম দেখো, যে স্টুডেন্ট 1 ঘন্টা পড়াশোনা করছে সে 1 মার্কস পেয়েছে, 1 ঘন্টা পড়াশোনা করছে 1 মার্কস পেয়েছে। আরেকজন স্টুডেন্ট ঠিকই 1 ঘন্টা পড়াশোনা করছে কিন্তু মার্কস পেয়েছে 3, ঠিক না? জি স্যার। আচ্ছা, আরেকজন স্টুডেন্ট 3 ঘন্টা পড়াশোনা করছে কিন্তু মার্কস তো ভালো পায়নি, 2 পেয়েছে। 2। আরেকজন 4 ঘন্টা পড়াশোনা করছে, মার্কস পেয়েছে 5। আরেকজন হচ্ছে যে 6 ঘন্টা পড়াশোনা করছে, সে পারছে 4, তাই না? জি স্যার। সর্বশেষ 7 ঘন্টা পড়াশোনা করছে, সে পেয়েছে 5। তাহলে এখন দেখো ডায়াগ্রামটা কেমন, ডায়াগ্রামটা কেমন, ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? ঊর্ধ্বমুখী। গ্রাজুয়ালি দেখো সময় বাড়তেছে, স্টাডিং আওয়ার বাড়তেছে, মার্কসটাও বাড়তেছে। জি স্যার। স্টাডিং আওয়ার বাড়তেছে, মার্কসটাও বাড়তেছে, ঠিক না? জি স্যার। স্টাডিং আওয়ারটা বাড়ছে, মার্কসটাও বাড়ছে। স্টাডিং আওয়ার কমছে, মার্কসটাও কমছে, তাই না? যদি ডিরেকশন একই দিকে হয়, যদি ডিরেকশনটা একই দিকে হয়, মার্কস কম, স্টার্টিং আওয়ার বাড়ছে, মার্কসও বাড়ছে। আর মনে করো স্টার্টিং আওয়ার বাড়ছে আর মার্কসটা হচ্ছে কমছে, তাহলে আমার রিলেশনশিপ তো হইতে নেগেটিভ। ডিরেকশন যদি অপোজিটে হয়, তাহলে রিলেশনশিপ নেগেটিভ। আর ডিরেকশনটা যদি একই দিকে হয় তাহলে রিলেশনটা পজিটিভ। বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। মার্কস বাড়তেছে, সরি স্টার্টিং আওয়ার বাড়তেছে, মার্কসটাও বাড়তেছে, মার্কস উপর দিকে যাচ্ছে, তাই না? তাহলে রিলেশনশিপ যদি দুইটাই কমে তাহলেও পজিটিভ। ডিরেকশন সেম আর উল্টা। কেমনে হবে? ওটা তো দুইটাই তো কমে গেল। ডিরেকশন একদিকে থাকলেই হবে। একই ডিরেকশনে। স্যার হ্যাঁ স্যার, এখন বুঝতে পারছি। হ্যাঁ, দুইটা আলাদা ডিরেকশন, একটা বাড়তেছে আর একটা কমতেছে, আবার আরেক দুইটাই বাড়তেছে আবার দুইটাই কমতেছে, তাহলে সেটার ক্ষেত্রে আবার পজিটিভ। একটা বাড়তেছে আর একটা কমতেছে, তাহলে নেগেটিভ। লুবা বুঝছো? বুঝতে পারছি। মনে করো দাম বাড়তেছে, হ্যাঁ স্যার দাম বাড়তেছে, তুমি জিনিসের পরিমাণও বেশি পরিমাণে কিনতেছো,
রিলেশনশিপ হুম। পজিটিভ। জি স্যার। আর হচ্ছে কোন জিনিসের দাম বাড়তেছে, তুমি তোমার চাহিদা কমাই দিছো, তাহলে নেগেটিভ হবে। নেগেটিভ। জি স্যার, ওকে, ঠিক আছে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখন নতুন আলু 140 টাকা কেজি। বুঝতে পারছো? আর স্যার পেঁয়াজের মতো আলুর দামও কমবে, পেঁয়াজের এখন কমা শুরু হয়েছে, 2025 2000 টাকা মন হয়ে গেছে। ডোগা বের হয়েছে যে, নতুন পেঁয়াজের যে গাছগুলো বেরিয়েছে ওগুলো তো 60 টাকা কেজি। হ্যাঁ, পেঁয়াজের ফুল পাতা আর কি, ফুল এখনো আসেনি, পাতা। এই পাতা 60 টাকা কেজি দিলে মানুষ ওটাই কিনে। নতুন 80 টাকা আরো কেজি। স্যার আসছে স্যার, মানে চিটাগাং এ অনেক কয়েকটা জাহাজ করছে, হুম। কয়েক জাহাজ আশা করি জানে একবারে। রিলেশনশিপটা দেখো, এই যখন উদ্যমুখী হয়, উদ্যমুখী না, জি স্যার। তখন রিলেশনশিপটা হচ্ছে পজিটিভ। এখন এই ইয়েটাই যদি আমার এরকম হইতো, তাহলে কি হতো, নিম্নমুখী না, নিচের দিকে জি স্যার। নামতেছে, এদিক থেকে নিচের দিকে, তখন এটা রিলেশনশিপটা নেগেটিভ। ক্লিয়ার? Clear. এই যে দেখো আমরা কমেন্ট লিখছি, there is a positive relationship between studying hour and marks. স্টার্টিং আওয়ার এবং মার্কস এর মধ্যে সম্পর্কটা হচ্ছে পজিটিভ। ওকে, স্যার ওই ব্যাপারটা বুঝলাম না স্যার, ওই যে বললেন যে স্টার্টিং আওয়ার কমলে মার্কসও কমবে, ওইটা কোন ক্ষেত্রে? স্টার্টিং আওয়ার কমতেছে, মনে করো স্টার্টিং আওয়ার ছিল হচ্ছে যে 4 ঘন্টা, পাইছে কত? আচ্ছা। পা- স্টার্টিং আওয়ার কমে 3 ঘন্টা হয়েছে, মার্কস পাইছে কত? স্টার্টিং আওয়ার 3, মার্কস কত? 2, 2। স্টার্টিং আওয়ার হচ্ছে যে 1, মার্কস কত পাইছে? 3, স্টার্টিং আওয়ার 1, মার্কস কত পাইছে? মার্কস 1। আবার স্টার্টিং আওয়ার 1, মার্কস 0 তো পায়, হয় না? জি স্যার। একজন পরীক্ষার্থী 3 ঘন্টাই পরীক্ষার হলে ছিল, কিন্তু মার্কস পায় না, 0 পায়, নেগেটিভও পায়, হয় না এরকম? জি স্যার। আবার 1 ঘন্টা পরীক্ষা দিয়ে অনেক ভালো মার্কস পায়। ঠিক আছে? কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে গেলে পড়াশোনা করে তাহলে ভালো মার্কস পায়, এটাই স্বাভাবিক। কনফিডেন্স নাই, যদি আশেপাশে সুযোগ পাই, এদিক ওদিক দেখে যদি কিছু লিখতে পারি, ওরকম সুযোগের সন্ধানেও থাকে অনেকে পরীক্ষার জন্য। বুঝছো? তোমাদের পরীক্ষা কেমন হয়েছে জানি না, খাতা দেখা শুরু করিনি এখন। এই যে দেখো কি হচ্ছে, এটা প্রাইস আর ডিমান্ড। পেঁয়াজের দাম হচ্ছে, আর কি পেঁয়াজের দাম আর হচ্ছে যে তোমার যদি মনে করো চাহিদা, অথবা আলুর দাম অথবা চাহিদা, এই জিনিসগুলোই চেক করো। যখন প্রাইস ছিল 1 টাকা, তখন ডিমান্ড ছিল 10 কেজি। হ্যাঁ, ডিমান্ড অনেক বেশি ছিল। হ্যাঁ, প্রাইস যখন 2 টাকা, ডিমান্ড একটু কমাইছে। প্রাইস যখন 3 টাকা, ডিমান্ড একটু, সব যে একেবারে স্ট্রেট লাইন হবে তা তো না। অনেক সময় প্রাইস কম হইলেও কি চাহিদা থাকে। বেশি কিনা যায় না, কারণ কি, প্যারিশেবল যে গুডস, প্যারিশেবল মানে বুঝো তো, পচনশীল নাকি স্যার, নষ্ট হয়? পচনশীল যে দ্রব্য আছে, পচনশীল দ্রব্য তুমি দাম কমাই দিলেও কি ইচ্ছে করলে বেশি কিনতে পারবা? না স্যার, যেরকম সবজি। তাই না? এরকম দেওয়া লাগবে তাই কিনে। আবার মনে করো দাম বেড়ে গেছে, এরপর ইচ্ছে করলে কি কম কেনা যায়? না স্যার। দাম বেড়ে গেলেও ইচ্ছে করলে কম কেনা যায় না, কারণ লবণ এমন এক জিনিস, সেটা বেশিও খাওয়া যায় না, কমও খাওয়া যায় না। জি স্যার। যা লাগবে তাই দিতে হবে, ঠিক না? এরকম গুডস হচ্ছে যে, এরকম গুডস এর ক্ষেত্রে এটাকে দাম বাড়লেও এটা চাহিদা খুব বেশি বাড়ে না, দাম কমলেও এটা চাহিদা খুব বেশি বাড়ে না। বুঝতে পারছো? জি স্যার। লাক্সারিয়াস গুডস আছে না, জি স্যার। লাক্সারিয়াস গুডস হচ্ছে যত স্বর্ণের দাম বাড়তেছে, স্বর্ণের দোকানে লোকের লাইনও বাড়তেছে। লাক্সারিয়াস গুডস এর ক্ষেত্রে এটা ব্যতিক্রম, দাম বাড়লে ওটা চাহিদা বাড়ে, আর আরো বেড়ে যাবে, চলো না আজকেই যাই কিনে নিয়ে আসি, আরে আবারও বেড়ে যাবে, হাজবেন্ডের পটাই নিয়ে যায়। বুঝতে পারছো?
মানে আরো বেড়ে যাবে, যদি 2 দিন পরে কিনে আরো বেড়ে যাবে, তো চল আজকেই যাই, এভাবে নিয়ে কিনা। লাক্সারিয়াস গুডস এর ক্ষেত্রে এরকম হয়। এখানে দেখো আমরা ডিমান্ড গুলা দেখছি, এখানেও ঠিক একটাই ভাবে প্রাইসটা হচ্ছে মানুষের চাহিদাকে কি করে, কন্ট্রোল করে, ঠিক না? তাহলে প্রাইসটা হবে নিচে, ডিমান্ডটা হবে উপরে, ডান পাশে বামে বামে। তাহলে এখন দেখো প্রাইস যখন 1 টাকা, ডিমান্ড 10 টাকা, প্রাইস যখন 2 টাকা, ডিমান্ড 7 টাকা। এভাবে এখন রিলেশনশিপটা কেমন হয়েছে, ডাউনওয়ার্ড স্লোপিং না? জি স্যার। তাহলে রিলেশনশিপটা কেমন? there is a negative relationship, ঠিক আছে? জি স্যার। বুঝাইতে পারছি? স্যার তাহলে এখন দেখো প্রাইস বাড়ছে, ডিমান্ড কমছে। ডিমান্ড কি হয়েছে, কমছে না? জি স্যার। রিলেশনশিপটা হচ্ছে নেগেটিভ। প্রাইস বাড়ছে, ডিমান্ডটা আস্তে আস্তে কমতেছে, দেখছো? অপোজিট ডিরেকশনে না? জি স্যার, অপোজিট ডিরেকশনে। অপোজিট ডিরেকশনে হইলে রিলেশনশিপটা নেগেটিভ। ক্লিয়ার? জি স্যার। স্যার এখানে একটা রিলেশনশিপ দেয়া আছে, এই রিলেশনশিপটা কেমন? এটা স্ট্রেট লাইন রিলেশনশিপ না। এই যে দেখো, এটা কেমন রিলেশনশিপ? এটা হচ্ছে বক্ররেখা, y equal to x square। এই একটা ইকুয়েশন আছে না? জি স্যার। পড়ছো না তোমরা অধিবৃত্ত? জি স্যার। যারা সায়েন্সে পড়ছো তারা তো এই লাইন সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে। অধিবৃত্ত, তাই না? এটাকে যদি x এর মান যদি আমি নেগেটিভ নিতাম তাহলে এটা হইতো এরকম, জি স্যার, ওই পাশে যাই তো। তাই না? আমার সুন্দর হয়নি, এরকম, ঠিক না? বরাবর এরকম। এটা আসলে এটা হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ না, এটা হচ্ছে নন লিনিয়ার রিলেশনশিপ। আমরা কোরিলেশন টেকনিক অ্যাপ্লাই করে শুধুমাত্র লিনিয়ার রিলেশনশিপ বের করতে পারি, নন লিনিয়ার রিলেশনশিপ বের করতে পারি না। পারি না, ঠিক আছে? there is no linear relationship between variables। আর একবার একটু বলেন তো, আগেরটা স্যার একটু মানে কোনটা? আগের আগের স্লাইডটা স্যার। এটা জি স্যার। বলছি এই ইকুয়েশনটা হচ্ছে এরকম ছিল, এটা হচ্ছে y এর মান যদি মনে করো 0 দাও, জি স্যার। এটা ছিল এরকম একটা ইকুয়েশনের ফর্মুলা, ইকুয়েশনের ভ্যালু y equal to x square। x এর মান যদি 0 দাও তাহলে y এর মান 0 আসে, y এর মান 0, x এর মানও 0, ঠিক আছে? ওকে, এরপরে x এর মান যদি 1, সরি এটা 0 1 লিখছি, জি স্যার, 1 লিখছেন। y এর মানও 0। 1 হবে তাহলে। x এর মান যদি 1 হয়, y এর মান 1 হবে। y এর মানও 1। আবার x এর মান যদি 2 দেই, y এর মান হবে 4। y এর মান হবে 4। x এর মান 3 দিলে y এর মান 9। 9। এভাবে এটা তো অনেক বড় বড় ভ্যালু দিয়ে করছি, ছোট ভ্যালু দেইনি, ঠিক আছে? এখানে বোঝা যাচ্ছে এটা আর এটার মধ্যে পার্থক্য খুব কম, কারণ এর থেকে এর মধ্যে কত ভ্যালু হচ্ছে, কত 200। জি স্যার, 200। পার্থক্য করা খুব কঠিন না, ঠিক আছে? ভ্যালু আর ছোট ছোট নিলে ভালো করে বোঝা যাইত। এটা কি ভালো? স্যার x এর মান 3 হলে y এর মান কত হবে? 9। এই যে ইকুয়েশনটা তো এটা, জি স্যার। তাহলে x এর মান যদি আমি 1 ধরি, 3 ধরি, তার মানে 3 স্কয়ার মানে কত? 9। তার মানে y এর মান হচ্ছে 9। বুঝতে পারছো কিনা? স্যার। এভাবে এই কোশ্চেনটা আসছে কি, এটা হচ্ছে কেমন ভাবে বাড়তেছে, এটা কেমন ভাবে বাড়তেছে, স্কয়ার ফর্মে বাড়তেছে না? জি স্যার। 3 স্কয়ার 1 4 9 25 36 49 এভাবে বাড়বে, 64 এভাবে বাড়তেই থাকবে। তাহলে এটা আসলে লিনিয়ারলি বাড়বে না, ঠিক আছে? এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি বাড়ে। এখানে রিলেশনশিপটা এরকম অতিরিক্ত, ঠিক আছে? মানে যখন এই সূত্র আকারে বাড়ে তখন এটা লিনিয়ার হয় না।
এই লাইনটা কখনো মিলবে না, এটা যত উপরের দিকে যাবো বাড়তেই থাকবে দিগন্ত রেখার মতো, শেষ হবে না। ঠিক আছে, ও তাহলে এটা হচ্ছে যে লিনিয়ার রিলেশনশিপ বের করা যায় না। ঠিক আছে, এবার আসে আমাদের সেকেন্ড মেথডটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মেথড, যাকে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, একই কথা। একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম আর একটা হচ্ছে পজিটিভ ফর্ম। ঠিক আছে, তাহলে কোরিলেশন ফর্মুলা বড়, এটা কোনো সমস্যা না। ফর্মুলা সহজ, এমনিতে মনে রাখাও সহজ, করাও সহজ। ঠিক আছে, এর থেকেও বড় ফর্মুলা আছে, সমস্যা নেই। ওয়েট, ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন হচ্ছে যে আমাদের ম্যাথমেটিক্যাল মেথডের মাধ্যমে আমরা যে কোরিলেশন মেজার করি। আমাদের দেখো গ্রাফিক্যাল মেথড যেটা পাইছি, এই গ্রাফিক্যাল মেথড হচ্ছে যে আমাদের ভ্যালু দেয় না, জাস্ট আমি এটা দিয়ে আইডিয়া করতেছি রিলেশনশিপটা নেগেটিভ। এখন রিলেশনশিপটা কতটা স্ট্রং বা কতটা উইক সেটা আমরা কিন্তু বলতে পারি না, ঠিক না? সবগুলো মনে করো এইটাকে বলা হয় স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার ডায়াগ্রামের সবগুলো ভ্যালু যদি একই রেখায় পড়ে, সবগুলো ভ্যালু যদি একই রেখায় পড়ে, মানে এটা করে সোজা, তাহলে এটাকে বলা হয় পারফেক্ট নেগেটিভ রিলেশনশিপ, যেটা আমি ডাউনওয়ার্ড দিছি, তাই না? জি স্যার। ঠিক আছে, আর যদি এরকম হইতো সবগুলা একই রেখায় পড়ছে কিন্তু আপওয়ার্ড, তাহলে আমরা কি বলতাম? পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ। পারফেক্ট পজিটিভ। পারফেক্ট পজিটিভ। পারফেক্ট পজিটিভ মানে হচ্ছে যে x যদি 1 ইউনিট বাড়ে y 1 ইউনিটে বাড়বে, x যদি 2 ইউনিট বাড়ে y 2 ইউনিটে বাড়বে, মানে হচ্ছে সমরেটে বাড়বে। বুঝছো কিনা কথা? একই রেটে বাড়বে। মানে ধরো এখানে লিখছি কত 1 2 3 4 5 6, হ্যাঁ, এখানে 10 লিখছি, এখানে যদি 9 লিখতাম, এখানে যদি 7 8 লিখতাম, এখানে যদি 7 লিখতাম, এখানে যদি 6 লিখতাম, আর এখানে 5 লিখতাম, তাহলে এটা হয়তো পারফেক্ট নেগেটিভ রিলেশনশিপ, একবারে সবগুলো একই রেখায় পড়তো। বুঝছো কিনা? জি স্যার। 10 9 8 7 6 5, তাহলে রিলেশনশিপটা আসলে এরকম, এটার মতো করে। বুঝছো কিনা? জি স্যার। আর মনে করো একজন স্টুডেন্ট 1 ঘন্টা পড়াশোনা করছে, মার্কস পেয়েছে 0, 2 ঘন্টা পড়াশোনা করছে, মার্কস পেয়েছে 2, 3 ঘন্টা পড়াশোনা করছে, মার্কস পেয়েছে 3, 4 ঘন্টা পড়াশোনা করছে, মার্কস পেয়েছে 4, 5 ঘন্টা পড়াশোনা করছে, মার্কস পেয়েছে 5, 6 ঘন্টা পড়াশোনা করছে, মার্কস পেয়েছে 6। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কত করে বাড়তেছে? 1 করে। 1 করে বাড়তেছে। তাহলে এই ক্ষেত্রে রিলেশনশিপটা আসতো পারফেক্ট পজিটিভ। বুঝাইতে পারছি কথা? জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার। কিন্তু যদি আমার এরকম হয়, আমার যদি এই এরকম সবগুলো একই লাইনে পড়েনি, তখন তো আমি এক্স্যাক্টলি ডিসিশন নিতে পারি না। পারি? নো স্যার। এখানে কিছু বেশি কিছু কম, তাই না? সেই সমস্ত ক্ষেত্রে আমরা পারফেক্টলি ডিসিশন নিতে পারি না। তখন আমরা এই যে দেখো কিছু খুব বেশি বড় আসছে, কিছু আবার খুব ডাউন হয়েছে, তার মানে এই লাইন থেকে অনেকগুলো দূরে দূরে ভ্যালু আছে না, তার মানে আমার স্ক্যাটার ডায়াগ্রাম ডাজ নট গিভ দ্য এক্সাক্ট রিলেশনশিপ, ইট গিভস আস দ্য রাফ আইডিয়া অ্যাবাউট দ্য রিলেশনশিপ। ঠিক আছে, স্ক্যাটার ডায়াগ্রাম হচ্ছে আমাকে একটা রাফ আইডিয়া দেয়, ক্রুড একটা আইডিয়া দেয় যে রিলেশনশিপটা কেমন। বুঝাইতে পারছি? বাট জি স্যার। কোরিলেশন কোএফিসিয়েন্ট আমাকে একেবারে পারফেক্টলি বলে দিবে এটা রিলেশনশিপটা কেমন। ভ্যালু দেখে আমরা বলতে পারবো রিলেশনশিপটা উইক নাকি রিলেশনশিপটা ভেরি উইক, নাকি রিলেশনশিপটা খুব ভেরি স্ট্রং, নাকি পারফেক্ট, সেটা আমরা সহজেই এই ভ্যালু দেখে বলতে পারবো। ঠিক আছে, এই কারণে স্ক্যাটার ডায়াগ্রামের চাইতে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বেশি পরিমাণে ইউজ হয় আমাদের প্র্যাকটিক্যাল লাইফ। এই কোরিলেশন কোএফিসিয়েন্ট কে স্মল r দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? স্মল আর। আর এটা হচ্ছে স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট।
নট অনলি শুধু কোরিলেশন এটা স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট। আর যদি পপুলেশন ডাটা হয় সেই ক্ষেত্রে কোরিলেশন কোএফিসিয়েন্টকে প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা, এটাকে বলা হয় রো। পি একটু হেলানো, ডান দিকে হেলানো, বুঝছো? পিটা একটু ডান দিকে হলো না। হেলানো, এটাকে বলা হয় রো। আর এইচও, রো মানে পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট। এই স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট আমরা বের করি হচ্ছে যে এর মাধ্যমে, এই ফর্মুলার মাধ্যমে। এবং এই স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্টের মান ভ্যালু কত হইতে পারে? সর্বোচ্চ হইতে পারে হচ্ছে +1, সর্বোচ্চ হইতে পারে +1 +1, আর সর্বনিম্ন হইতে পারে -1। -1 এই ছোট্ট একটা ভ্যালুর ভিতরেই ভ্যালু দেখে আমরা বলতে পারবো রিলেশনশিপটা কেমন। ঠিক আছে? কোরিলেশন কোএফিসিয়েন্টের সর্বোচ্চ মান হচ্ছে +1, সর্বনিম্ন মান হচ্ছে -1। ঠিক আছে? তার মানে এখানে আমরা তিনটা এক্সট্রিম কেস পাই। দেখো, আর এর মান -1, আর এর মান -1 থেকে +1 এ যাইতে মাঝখানে একটা এক্সট্রিম ভ্যালু আছে, সেটা কি? রাইট, এক্স্যাক্টলি 0। হ্যাঁ, 0। আর একটা হচ্ছে যে এর মান হচ্ছে +1। মাইনাস ঠিক আছে? মাইনাস হবে স্যার। জি স্যার। শুধু 1 দিছেন। ঠিক আছে? তাহলে তিনটা কেস পাই আমরা, -1, 0 আর হচ্ছে মান। এই 0 যদি পাই আর এর মান, তখন আমরা বলি দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবলস, ভেরিয়েবল গুলোর মাঝে সম্পর্ক নাই। বুঝতে পারছো? ভেরিয়েবল গুলোর মাঝে কোনো তাৎপর্যপূর্ণ কোনো সম্পর্ক নাই। আর এর মান যদি আমি +1 পাই, তাহলে আমরা বলি দেয়ার ইজ এ রিলেশনশিপ। কেমন রিলেশনশিপ? পারফেক্ট পজিটিভ। পারফেক্ট। পারফেক্ট পজিটিভ, ওই যে সবগুলো একই হারে বাড়বে, একই হারে বাড়বে, তখন এটাকে আমরা বলি পারফেক্ট পজিটিভ রিলেশনশিপ। আবার যদি আর এর মান মাইনাস পাই, একই হারে কমবে, তাহলে এটা হচ্ছে পারফেক্ট নেগেটিভ রিলেশনশিপ। তার মানে বুঝে গেছো তোমরা? এই তিনটা এক্সট্রিম কেস বুঝে গেছো। আর বাকি কিছু রেঞ্জ আকারে বলবো, রেঞ্জ আকারে আমরা একটা চার্ট দিব, চার্ট দেখেই বলে ফেলতে পারবে। তার মানে এই তিনটা ভ্যালু তোমরা বলে ফেলতে পারবা, 0 হইলে কেমন, +1 হইলে কেমন, -1 হইলে কেমন। +1 হইলে পারফেক্ট পজিটিভ, -1 হইলে পারফেক্ট নেগেটিভ, 0 হইলে রিলেশন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এই যে একটা টেবিল দেওয়া আছে যে আমরা আর এর মান পাবো, আর এর মান পাইলে কখন আমরা এই সিদ্ধান্তটা কেমন নিব? +1 হইলে আমরা বলবো পারফেক্ট পজিটিভ, -1 হইলে বলবো পারফেক্ট নেগেটিভ, আর 0 হইলে বলবো নো রিলেশনশিপ। তার মানে এই তিনটা আমরা বলে ফেলছি, এই দুইটা বলে ফেললাম। ওকে, ঠিক আছে? এবার আমরা যদি আর এর মান 0 থেকে বড় পাই, 0 থেকে বড় পাই, .25 এর থেকে ছোট পাই, মনে করো ভ্যালু পাইছি 0.20, 0.23, 0.24 এরকম, ভেরি উইক পজিটিভ রিলেশনশিপ। আর যদি বাম পাশেরটা হয় ভেরি উইক নেগেটিভ রিলেশনশিপ। আর এর মানে আমি 0.25 এর চেয়ে বড় পাইছি, আবার 50 এর চেয়ে ছোট পেয়েছি, তাহলে আমরা বলি উইক রিলেশনশিপ। পারফেক্ট পজিটিভ উইক রিলেশনশিপ, উইক নেগেটিভ রিলেশনশিপ। আর 5 এর চাইতে বড়, 7.5 এর চাইতে ছোট। ঠিক আছে? 5 এর চাইতে বড়, 7.5 এর চাইতে ছোট, অথবা 7.5 এর চাইতে বড়, -0.5 এর চাইতে ছোট, বড় ছোট, তাহলে আমরা বলি স্ট্যান্ডার্ড রিলেশনশিপ বা মডারেট রিলেশনশিপ। 7.5 এর চাইতে বড়, 9 এর চাইতে ছোট, তাহলে আমরা বলবো স্ট্রং পজিটিভ রিলেশনশিপ। আর এরকম হলে বলবো স্ট্রং নেগেটিভ রিলেশনশিপ। আর যদি 9 এর চাইতে বড় হয়, 1 এর চাইতে ছোট হয়, মনে করো 98, 99, 93, 94, 91,
ঠিক আছে, তাহলে ভেরি স্ট্রং পজিটিভ নেগেটিভ। ঠিক আছে, একটা জিনিস তোমার কাছে মনে হবে স্যার এতগুলো ভ্যালু কিভাবে মনে রাখবো, বলতেই পারো। এই যে দেখো, প্রথমটা তো আর মনে রাখার কিছু নাই, শেষটাও মনে রাখার কিছু নাই। এই তিনটার ক্ষেত্রে হচ্ছে 0.25 করে বাড়ে। দেখো 0 থেকে 0.25, 0.25 থেকে 50, 0.50 থেকে 75, কত করে বাড়ছে? 0.25 করে, 0.025 করে। ঠিক আছে, 0.25 করে বাড়ছে। আর এটা হচ্ছে যে পয়েন্ট কত, 15 না, আর এটা হচ্ছে 0.1 শেষ। তাহলে এটা হচ্ছে কত, 25, 15 আর 1, বুঝছো কিনা? শেষ। আর বাকি কিছু তাহলে আমার হচ্ছে যে জাস্ট রেঞ্জটা একটু মনে মনে চিন্তা করে রাখা, যে 0 থেকে 0.25, 0.25 থেকে 50, 50 থেকে 75, এবার 75 থেকে 90, ঠিক না? 75 থেকে 90, 90 থেকে 1, শেষ। ক্লিয়ার? এটা জি ক্লিয়ার। ভ্যালু অনেক বেশি কিন্তু জটিল না, বুঝতে পারছো কিনা? স্যার একটু চিন্তা করতে হবে, আর কিছু না। আর তোমার আসলে মনেও রাখার দরকার নাই, তোমার তো তুমি যখন একটা অঙ্ক করবা, অঙ্কের ভ্যালু পাবা কয়টা? একটা। অঙ্কের ভ্যালু পাবা একটা। এখন সেই ভ্যালুটা কোন রেঞ্জে পড়ে শুধু সেই রেঞ্জের সাথে ফিট করবা তুমি। যে তোমার আসছে যে 93, তাহলে তুমি বলতে পারবা যে শেষেরটার আগেরটা। তোমার আসতে হচ্ছে যে মনে করো 0.23, তাহলে হচ্ছে যে প্রথমটার পরেরটা, এটার পরেরটা আর কি। এরপরে আসছে যে তোমার মনে করো 0.48, তাহলে কোনটা আসছে? এই গ্রুপে। তাহলে যেই গ্রুপের সাথে তোমার মিলবে সেই গ্রুপ অনুযায়ী তোমাকে কি লিখতে হবে? পয়েন্ট লিখতে হবে, আর কিছু না। ক্লিয়ার? জি স্যার। মনোযোগ দিয়ে পড়লে সহজ, যদি মনোযোগ দিয়ে না পড়ো তাহলে অনেক কঠিন লাগবে। স্যার 0.48 হলে কি হবে? 0.48 কোন ঘরে পড়ে? স্যার ওই যে সেকেন্ড ঘরে না থার্ড ঘরে? এখানে না? জি স্যার। পজিটিভ না নেগেটিভ আসছে তোমার? স্যার এটা পজিটিভ। তাহলে কি হয়? আর উইক উইক। পজিটিভ রিলেশনশিপ। জি There স্যার। is a weak positive relationship between variables. জি স্যার। Between variables বলতে হচ্ছে between variable বলার দরকার নাই, between height and weight, between income and expenditure, এরকম বলতে পারবা, সমস্যা নেই। যেটা আসবে সেটা বলবা। ক্লিয়ার? জি স্যার। আমরা এই যে কোরিলেশন কোএফিসিয়েন্টটা বের করলাম, সেই কোরিলেশন কোএফিসিয়েন্টটা সঠিক বের করছি না ব্যাঠিক বের করেছি, সেটা যাচাই করার একটা ওয়ে হচ্ছে প্রবাবল এরর। ঠিক আছে, প্রবাবল এরর অফ দা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন helps in interpreting its value, মানে হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালুটাকে ইন্টারপ্রিট করার একটা ওয়ে। With the help of probable error, it is possible to determine the reliability of the value of the correlation coefficient. আমরা যে কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা বের করলাম, সেই ভ্যালুটা কতটা রিলায়েবল সেটা যাচাই করার একটা ওয়ে হচ্ছে প্রবাবল এরর। বুঝাইতে পারছি? জি স্যার জি স্যার। তুমি একটা অঙ্ক করে নিয়ে আসছো, আমি বললাম হয়নি, কিসের বেসিসে? আমি জানি এটার ভ্যালুটা কত, ঠিক না? জি স্যার। আমি জানি কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু সর্বোচ্চ হবে 1, সর্বনিম্ন হবে -1। তুমি বের করে নিয়ে আসছো স্যার 370, তাহলে আমি চোখ বন্ধ করেই বলে দিব তোমার এটা হয়নি, ঠিক করে নিয়ে আসো, আমি অঙ্ক দেখার দরকার নেই, ঠিক না? জি স্যার। তো আমার এই কাজটা সহজ করে দিই মাঝে মাঝে এরকম অঙ্ক ভুল করে, তাহলে আমার খাতা দেখা লাগবে না, অল্প একটু রেজাল্টটা দেখলেই তো বাদ কাটা, ঠিক না? জি স্যার। এরকম ভুল করে মাঝে মাঝে আমাকে সহজ করে দিও খাতা দেখা, যেটা চিন্তা করলাম 10 মিনিট লাগবে খাতা দেখতে, 2 মিনিটে শেষ হয়ে যাবে, এরকম ভুল করলাম। তাহলে এই প্রবাবল এরর দিয়ে আমরা যে ভ্যালুটা বের করলাম কোরিলেশন কোএফিসিয়েন্টের, সেই কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালুটার সঠিকতা যাচাই করা যায়। এখন এই প্রবাবল এররের ফর্মুলাটা দেখো, 0.6745 into 1 minus r square বাই root over root n. root root over over n. ঠিক আছে?
হুম, জি স্যার। কারো কোনো কনফিউশন? স্যার আবার একটু বলবেন এই জায়গাটায় যে পি এখন যে লাইন বললেন? এখন যেটা বললাম সেটা কি বলবো বলো? তো এই যে রুটের যে বিষয়টা বললেন আরেকবার একটু রিপিট করবেন? রিপিট করার কিছু নাই, আমি বলছি যে তোমাদেরকে একটা অঙ্ক করে নিয়ে আসতে বললাম যে অঙ্ক করো। এখন আমার যদি স্ট্যান্ডার্ড ভ্যালুটা জানা থাকে, ঠিক আছে, আমি বলছি যে ঠিক আছে তোমার এই বছর স্টুডেন্টরা যারা হচ্ছে এসএসসি পাস করছে তাদের এভারেজ জিপিএটা বের করে নিয়ে আসো। তুমি খুব অনেক কষ্ট করে সবার কাছ থেকে শুনে কাজটা করে নিয়ে আসছো। এভারেজ জিপিএ হচ্ছে যে 6.3। আর আমার অঙ্ক হয়েছে কি হয়নি সেটা দেখার দরকার নাই, বলছি তুমি ভুল করছো, কারেকশন করে নিয়ে আসো। কিসের বেসিসে? স্যার আপনি জানতেন ওই যে জিপি এর রেজাল্ট আপনি জানতেন ওইটার বেসে? জিপিএটা কখনো 5 এর উপরে হয় না, সো হ্যাঁ জি স্যার। এভারেজও কখনো 5 এর উপরে যাবে না। যাবে? নো স্যার। তোমার যে স্টুডেন্টকে সিলেক্ট করছো সেই স্টুডেন্টদের সবার যদি 5 হয় তাহলে রেজাল্ট 5 ই আসবে, এভারেজ 5 ই আসবে। জি স্যার। আর যদি দুই একজনের কম হয় তাহলে এভারেজ সিজিপিএ 5 এর নিচে আসবে। আবার 2 এর নিচেও যাবে না, কারণ 2 এর নিচে হলে ফেল, তাই না? জি স্যার। 2 এর নিচে হলে ফেল। পাস আমরা তো শুধু পাস করার লোককে জিজ্ঞেস করব, তাহলে এই জিনিসগুলো আমি জানি। ঠিক আছে? ঠিক এই কোরিলেশন কোএফিসিয়েন্টের ক্ষেত্রে এরকম আমরা বলছি কোরিলেশনের সর্বোচ্চ মান হবে -1, জি স্যার। সর্বোচ্চ মান হবে +1, সর্বনিম্ন মান হবে -1। এখন তোমার যদি এর বাইরে চলে আসে তাহলে আমার কি বলবো? আমি চোখ বন্ধ করে বলবো না যে তোমারটা কারেক্ট হয়নি, তুমি চেক করে নিয়ে আসো। অথবা কবির মুসার হয়েছে, অথবা ইভানের হয়েছে, অথবা নীরার হয়েছে, এদেরগুলো দেখো, রুবাবা করিমের হয়েছে, এদেরগুলো দেখে চেক করে নিয়ে আসো তুমি কোন জায়গায় ভুল করছো, জি স্যার। তাই না? এরকম এই কোরিলেশন কোএফিসিয়েন্টও কতটুকু সঠিক সেটা যাচাই করার একটা ওয়ে আছে, সেই ওয়েটার নাম হচ্ছে প্রবাবল এরর। সেই জি প্রবাবল স্যার। এরর হচ্ছে এটা। ক্লিয়ার? হুম, কোন দিকে যায়? পিছে গেছে না সামনে গেল? এখন সামনে আসছে। প্রবাবল এররের ভ্যালু দিয়ে আমরা কিভাবে সিদ্ধান্ত নিব তার একটা ওয়ে বলে দেওয়া আছে এখানে। শুধু শুধু তো আর সিদ্ধান্ত নিতে পারবো না, ঠিক না? যদি কখনো তুমি ক্যালকুলেট করছো, কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু বের করছো, প্রবাবল এররের ভ্যালুও বের করছো। এখন কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা প্রবাবল এররের ভ্যালুর চেয়ে ছোট হয়েছে, প্রবাবল এররের ভ্যালু বড় হয়েছে, তার মানে তুমি যে কোরিলেশন কোএফিসিয়েন্টটা বের করছো সেটা সঠিক না। There is no significant relationship between variables. দেখো, there is no significant, তাৎপর্য কোনো সম্পূর্ণ সম্পর্ক নাই ভেরিয়েবল দুইটার মাঝে। যদি এরকম হয়, এই সিচুয়েশন যদি আসে তাহলে আমরা বলবো there is no significant relationship between variables. Clear? এবার আসো, কখন আমি সিগনিফিকেন্ট রিলেশনশিপ আছে বলবো? যদি কোরিলেশন কোএফিসিয়েন্টের মানটা প্রবাবল এররের চাইতে 6 গুণ বড় হয়। কত? 6 গুণ বড়। 6 টাইমস বিগার দা প্রবাবল এরর। প্রবাবল এররের চাইতে 6 গুণ বড়। প্রবাবল এররের চাইতে 6 গুণ বড় হলে আমরা সেটাকে বলি যে সিগনিফিকেন্ট রিলেশনশিপ। There is a significant relationship between the variables. ওকে? জি স্যার। আমরা তোমাদেরকে বলেছিলাম যে আর দ্বারা আমরা কি বুঝি? স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট। স্যাম্পল বড় না ছোট? ছোট। এটা হচ্ছে একটা স্যাম্পল ভ্যালু। আর মনে করো এটা হচ্ছে পুরো একটা পপুলেশন, এই পপুলেশন থেকে ছোট্ট একটা স্যাম্পল নিয়ে তার ডেটাটাকে স্টাডি করে যে কোরিলেশন পাই সেটা হচ্ছে যে আর স্যাম্পল আর। একটা পপুলেশন বিশাল একটা বড় আলু লিখছি, ঠিক না? বাঁকা চাকা। এরকম এটা হচ্ছে একটা পপুলেশন। একটা পপুলেশন থেকে অনেকগুলো স্যাম্পল নেওয়া পসিবল, তাই না? জি স্যার। এরকম অনেকগুলো স্যাম্পল নেওয়া পসিবল। তাহলে এই
স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট যদি জানা থাকে, মনে করো স্যাম্পলের ডেটা আছে হচ্ছে যে 30টা আর পপুলেশনের ডেটা আছে 100টা অথবা 1000টা অথবা 200টা অথবা 500টা, যাই হোক, তাহলে স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট যদি আমার জানা থাকে, বের করতে পারি, এই স্যাম্পল কোরিলেশন ভ্যালু যদি জানা থাকে, ভ্যালু বের করতে পারি, তাহলে পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা কত হইতে পারে, মানে যে লোয়ার লিমিটটা কত হইতে পারে, আপার লিমিটটা কত হইতে পারে, সেই সম্পর্কে আমরা একটা আইডিয়া পাই। সেই আইডিয়াটা কিভাবে পাই? সেই আইডিয়াটা হচ্ছে লোয়ার লিমিটটা পাবো হচ্ছে যে স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট থেকে প্রবাবল এররটা বিয়োগ করে, আর স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্টের সাথে আপার লিমিটটা এই প্রবাবল এররটা যোগ করে আপার লিমিটটা পাবো। বুঝাইতে পারছি কথা? এই যে দেখো, কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ দা পপুলেশন, আমরা মনে করো যে বলছিলাম তোমাদেরকে নিয়ে আমরা একটা পিকনিকে গেছি, ঠিক আছে? তোমরা হচ্ছে যে আমার এই সেমিস্টারে স্টুডেন্ট আছে মাত্র 41 জন, তাই না? ছেলে মেয়ে মিলে 41 জন। তাহলে আমার ইউনিভার্সিটিতে স্টুডেন্ট আছে 2500। কত? 2500। মোটামুটি রেজিস্ট্রেশন করে 2200 থেকে 2100 থেকে 2200 মতো রেজিস্ট্রেশন করে, গত সেমিস্টারও 2200 মতো রেজিস্ট্রেশন করছে। তো মনে করো 2500 স্টুডেন্টের মধ্যে তোমরা মাত্র কতজন? 41 জন স্টুডেন্ট। তোমাদেরকে নিয়ে আমরা একটা পিকনিকে গেছি, নোয়াশপল্লীতে ঘুরতে গেছি মনে করো। এখন নোয়াশপল্লীতে তো হুমায়ুন আহমেদ এখন নাই, তখনও ছিল না। আমরা এর আগে যখন ঘুরতে গেছি তখনও ওনাকে পাইনি। ওরা হচ্ছে মাঝে মাঝে হয়তো জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এরকম হলে যাই ঘুরে আসে। আর অন্য সময় এটা দায়িত্বে কারা থাকে? কিছু গার্ড, দারোয়ান, কেয়ারটেকার কিছু লোক থাকে, ঠিক না? এখন মনে করো তোমাদেরকে নিয়ে যাইতে যাইতে আমাদের বেজে গেছে হচ্ছে যে 11টা। সকালে রওনা দিলাম, 11 বাজে গেলাম। 11টা বাজে যাওয়ার পরে তোমাদেরকে বলে ইনস্ট্রাকশন বলে দিছি তোমরা যার যার মতো ঘুরতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে যে খুব বেশি ইনডিসিপ্লিন করো না, তাহলে এরা ইয়ে করবে। আর হচ্ছে যে তোমার 1টা বাজে লাঞ্চের দিয়ে সবাই টাইম মতো চলে আসবে, টাকাটাকি করতে পারবো না, ঠিক আছে? আবার 1টা বাজে খাওয়া দাওয়া শেষে আবার বলছি যে এবারও আবার তোমরা ঘোরাঘুরি করতে যাইতে পারো। 3:30, 4, 5টার দিকে আমরা গাড়ি ছেড়ে চলে যাবো, এর মধ্যেই চলে আসবে, না রেখে চলে যাবো, ঠিক আছে? তাহলে ছিলা কয় ঘন্টা? মনে করো 11টা বাজে গেলা তোমরা, আমরা 5টা বাজে রওনা দিছি, সেই 6 ঘন্টা ছিল তোমরা, ঠিক না? জি স্যার। এখন এই 6 ঘন্টা তোমরা এই ওদের নোয়াশপল্লীর ক্যাম্পাসে ছিলাম। বড় বিরাট একটা এরিয়া, মাঠ আছে, পুকুর আছে, মাঠ আছে, সুন্দরই লাগে, খারাপ লাগে না। এখন এখানে অনেক বিভিন্ন ধরনের ফলের গাছ আছে, ঘোড়া আছে, ঠিক আছে? এই কি বলে ময়ূর পাখি আছে, বিভিন্ন ধরনের হালকা ছোটখাটো ইয়ের মতো আছে। এখন কেউ আছে গাছের ডাল ভেঙে ফেলছে, কেউ আছে যে মনে করো ফল পেয়ে খেয়ে ফেলছে, কেউ আছে যে মুরগি ধরতেছে। এরকম করে যদি কেউ ইয়ে করে, তোমরা বের হওয়ার সময় কিছু বললা, আগে হয়তো ওই সময় কিছু বলবে না, চলে যাওয়ার পরে বলবে যে নিজেরা আলাপ করেছিল বেয়াদব। অথবা এই প্রতিষ্ঠানের টিচাররা যে কি পড়ায়, ছেলেদেরকে কোনো শিক্ষাই দেয়নি, মানে তোমাদেরকে স্টাডি করছে, তোমরা 41 জনের ভিতরে ধরে নিলাম 41 জনেই গেছো, স্টাডি করছে তোমাদেরকে 6 ঘন্টা, ঠিক আছে? স্টুডেন্ট ছিল মাত্র 41 জন। আর সিদ্ধান্ত ওরা কমেন্ট করছে কি এই প্রতিষ্ঠানের স্টুডেন্ট গুলো ভালো, ঠিক না? জি স্যার। সিদ্ধান্ত নিচ্ছে কার সম্পর্কে? পুরো প্রতিষ্ঠান সম্পর্কে, প্রতিষ্ঠানের লোকদের সম্পর্কে। এরকম আমরা স্টাডি করব হচ্ছে যে স্যাম্পলকে স্টাডি করে স্যাম্পল স্টাডির বেসিসে পপুলেশনের কোরিলেশন সম্পর্কে আমরা একটা আইডিয়া পাবো মানে এক্সাক্ট আইডিয়া বলতে পারবো না, কিন্তু আমরা কি বলতে পারবো? লোয়ার লিমিটটা বলতে পারবো, আপার লিমিটটা। তুমি দেখো এই 41 জনের ভিতরে 41 জনই কিন্তু ওই সংগঠনে খারাপ কাজ করেনি, ভালো কাজ, অনেকে ভালো কাজও করছে। কেউ যখন গাছের ডালপালা ভাঙতেছে, ফল পাড়তেছে, তখন একজনকে বাধাও দিয়েছে, কিন্তু তারপরে ওরা সিদ্ধান্ত নিচ্ছে তোমাদের পুরো সবাইকে একটা ব্লেম দিয়ে দিছে, ঠিক না? এরকম ভালো কাজ করার ক্ষেত্রে সবাই ভালো কাজ করে না, অল্প কয়েকজন ভালো কাজ করছে বা সবাই চুপচাপ ছিল, তখন বলবো যে প্রতিষ্ঠানের স্টুডেন্ট গুলো খুব ভালো।
ম্যানার, অ্যাটিটিউড, সবকিছু খুব সুন্দর। এরকম যেমন ভালো কমপ্লিমেন্ট পাওয়া যায়, খারাপ কমপ্লিমেন্টও পাওয়া যায়। এরকম আমরা স্যাম্পলকে স্টাডি করে অন দ্য বেসিস অফ স্যাম্পল স্টাডি আমরা পপুলেশনের কোরিলেশন সম্পর্কে একটা কি পাইতে পারি, আইডিয়া পেতে পারি। সেটা হচ্ছে লোয়ার লিমিটটা পাবো হচ্ছে যে স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট থেকে প্রবাবল অর্ডারটা বিয়োগ করে, আর আপার লিমিটটা পাবো হচ্ছে স্যাম্পল কোরিলেশনের কোএফিসিয়েন্টের সাথে প্রবাবল অর্ডারটা যোগ করে। এবং আমরা এটাকে বলছিলাম, মনে আছে তোমাদের? এটার নাম কি? রো। ঠিক আছে, ডান পাশে লেখা আছে রো, কোরিলেশন কোএফিসিয়েন্ট ফর দা পপুলেশন। পপুলেশন ডেটার জন্য কোরিলেশন কোএফিসিয়েন্টকে আমরা রো দ্বারা প্রকাশ করি, আর আর তো হচ্ছে স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট, আগেই জানো তোমরা। ক্লিয়ার? জি স্যার। এখানে আতিল ফার্নিচার নাম শুনছো? জি স্যার। আতিল, অটোবি, আক্তার, মাদিনা, কত ফার্নিচার, তাই না? ব্রাদার্স। এরকম এই আতিল ফার্নিচার এটা হচ্ছে যে তাদের যে কোম্পানির এক্সপেন্ডিচার প্যাটার্ন ওরা স্টাডি করতে চায়, যে আমরা যে খরচ করি, বিভিন্ন অ্যাড দেই, ঠিক আছে, টিভিতে, রেডিওতে, ফেসবুকে, এখন তো ইউটিউবে বিভিন্ন জায়গায় অ্যাড দেয় না এখন? আগে তো মাত্র একটাই হয়েছিল, পত্রিকায় অ্যাড দিত আর হচ্ছে যে টিভিতে অ্যাড দিত। এখন তো অনেক ওয়ে, মাল্টি ওয়ে, ঠিক না? হ্যাঁ, ফেসবুক, গুগল, টুইটার সব জায়গাতে অ্যাড দেওয়া যায়, ঠিক আছে? এখন প্লে স্টোরে অ্যাড দেয়, দেখো না? ঠিক না? তুমি একটা অ্যাপস ডাউনলোড করবে, অ্যাড একটা আসে সামনে বসে যাবে, কোন একটা কাজ করতেছে, এরপরে আবার একটা অ্যাড চলে আসে। এরকম ওরা তাদের এই রিলেশনশিপটা। হাফিজা, কি হয়েছে? কি হয়েছে বলো? জান, কি হয়েছে বলো? কথা বলে না। আচ্ছা, এখন ওরা তাদের এই ইয়েটাকে রিভিউ করতে চায় যে আমরা কেমন খরচ করি আর কেমন আমাদের আয় হয়, আমরা প্রতি মাসে কেমন টাকা খরচ করি আর কেমন আমাদের আয় হয়, সেটা আমরা যাচাই করতে চাই, ঠিক আছে? The owner would like to review the relationship between sales and advertising expenses. সেলস এবং অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস এর মাঝে এরা রিলেশনশিপ যে আছে সেই রিলেশনশিপটা রিভিউ করতে চায়। তো সেই রিভিউ করার জন্য তারা 4 মাসের ডেটা নিয়েছে, যে কিছু কিছু আমাদের যে খরচ করি তা একটু কম বেশি করে দেখি আমাদের সেলসটা বাড়ে বা কমে কিনা, সেটা যাচাই করি। তাহলে এরকমই একটা 4 মাসের ডেটা দিয়েছে। এক মাসে 2 লাখ টাকা খরচ করছে অ্যাডভার্টাইজমেন্টে, তাদের ইনকাম হয়েছে যে 7 কোটি টাকা। এটা অনেকগুলো ইয়ে আছে, খাট একটা কিনতে গেলেই 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ টাকা খরচ হয়, তাই না? ডাইনিং টেবিল একটা কিনতে যাও 1 লাখ টাকা খরচ হয়। এরকম এই অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস এবং সেলস এর মাঝে সম্পর্ক যাচাই করার জন্য আমরা এই এক মাসে 2 লাখ টাকা খরচ করছে, ইনকাম হয়েছে যে 7 কোটি। আবার পরের মাসে খরচটা একটু কমাই দিয়েছে, যে অ্যাডভার্টাইজমেন্ট কমাই দিয়েছে। আগে যেখানে আধা ঘন্টা পর পর অ্যাডভার্টাইজমেন্ট আসতো, এবার দিচ্ছে যে 2 ঘন্টা পর পর অ্যাডভার্টাইজমেন্ট আসবে। অ্যাডভার্টাইজমেন্ট আসলে খরচও, দেরিতে আসলে খরচও কম দিতে হয়, তাই না? এরকম 1 ঘন্টা 1 লাখ টাকা খরচ করবে, দেখা গেল তার সেলস কমে গেছে, সেলস হয়ে গেছে 3 কোটি টাকা। আবার এরপরে আবার অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে টাকা আবার বাড়াই দিয়েছে, 4 লাখ টাকা খরচ করতেছে মাসে, ঠিক আছে? সেলস বাড়ছে কত? সেলস হচ্ছে 3 থেকে আবার লাভ দিয়ে 8 কোটি হয়ে গেছে। আবার হচ্ছে যে 4 লাখ টাকা খরচ করতেছে, এবার সেলস বাড়ছে কত? 10 কোটি। 10 কোটি। এখন বলছে ড্র স্ক্যাটার ডায়াগ্রাম, ডেটা অল্প দিয়েছি, আমরা তো বেশি ডেটা দেই। বলছে ড্র স্ক্যাটার ডায়াগ্রাম, এই ডেটার বেসিসে তোমরা একটা স্ক্যাটার ডায়াগ্রাম ড্র করো। এরপরে হচ্ছে ওই ডেটা দেখে আমরা কি বলতে পারি, ডাজ ইট ইন্ডিকেট লিনিয়ার রিলেশনশিপ? আমার এই স্ক্যাটার ডায়াগ্রামটা দেখে আমরা কি বলতে পারি যে রিলেশনশিপ আছে? 2 নাম্বার বলছে ডিটারমিন দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কোএফিসিয়েন্টটা বের করো, and then interpret the result. কোরিলেশন কোএফিসিয়েন্টে যে রেজাল্টটা পাবো
সেই রেজাল্টের বেসিসে তুমি তা ইন্টারপ্রিট করো। এরপর বলছে ফাইন্ড দ্য প্রবাবল এরর, প্রবাবল এরর বের করো এন্ড দ্য ডিটারমিন দ্য লিমিটস ফর আর। এই যে আমরা যে কিছুক্ষণ আগেই বলে আসছি যে লিমিট, এই লিমিটগুলো বের করতে বলছে, ঠিক আছে? এই যে দেখো স্ক্যাটার ডায়াগ্রাম, স্ক্যাটার ডায়াগ্রাম আঁকছি আমরা। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস অল টাইম নিচে হবে, যেহেতু অ্যাডভার্টাইজমেন্টটাই হচ্ছে সেলসকে কি করে, প্রভাবিত করে। তাহলে অ্যাডভার্টাইজমেন্টটা নিচে, সেলসটা উপরে। অ্যাডভার্টাইজমেন্ট যখন 1 লাখ ছিল, সেলস তখন হচ্ছে যে কত, 3 কোটি, তাই না? অ্যাডভার্টাইজমেন্ট যখন 2 লাখ, সেলস তখন হচ্ছে 7 কোটি। অ্যাডভার্টাইজমেন্ট যখন 3 লাখ, সেলস তখন হচ্ছে কত, 8 কোটি। অ্যাডভার্টাইজমেন্ট যখন 4 লাখ, তখন সেলস হচ্ছে 20। তাহলে এটা কি আপওয়ার্ড না ডাউনওয়ার্ড স্লোপিং? আপওয়ার্ড। আপওয়ার্ড। আমরা কি বলতে পারি? পজিটিভ। দেখো, yes, this indicate a positive relationship. এটা একটা পজিটিভ রিলেশনশিপ ইন্ডিকেট করে কিনা? জি স্যার। যদি আমরা নিম্নমুখী পাইতাম, তখন এটাকে আমরা বলতাম নেগেটিভ। নেগেটিভ। ঠিক আছে? জি স্যার। 1 নম্বর কাজ শেষ। স্যার 2টা কোশ্চেন ছিল স্যার। এই যে 1 নাম্বারটা স্যার, এটা কি গ্রাফ পেপারে আঁকতে হবে না স্যার এভাবে অফসেট পেপারে? ইটস আপ টু ইউ। যদি তুমি গ্রাফ পেপারে আঁকতে চাও, তাহলে তোমার স্কেলিংটা করার ঝামেলাটা নাই। জি স্যার। আর যদি তুমি গ্রাফ পেপারে না আঁকো, তাহলে গ্রাফ পেপারে আঁকতে গেলে না করলে হচ্ছে যে তোমাকে প্রত্যেকটা স্কেলিংটা সুন্দর করে স্কেল ধরে 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 করতে হবে, এই তো। আর ওখানের ক্ষেত্রে শুধুমাত্র ঘরগুলা গুনে গুনে শুধু লিখে ফেললে হয়ে গেল। তোমার ইচ্ছা, তুমি যদি চাও যে আমি গ্রাফ পেপারে করব, না আমি এতে করব। হুম। পরীক্ষার জন্য আমরা গ্রাফ পেপার দেই, ঠিক আছে। অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা যখন চায়, আর আমি নিচতলা দোতলা থেকে যাইতে যাইতে টাইম অনেক চলে যায়, এখানে স্টুডেন্টরা দেখা যাচ্ছে একটা গ্রাফ পেপার, তো একটা গ্রাফ পেপারে কোনো মোটামুটি 4 পেজ 4 ভাগ করলে ছোট ছোট করে করা যায়। তোমরা প্রায় স্টুডেন্ট নিয়েই চলে আসে, জাস্ট সামনে দেখে সাইন করে নিয়ে নিতে। আমরা এরকমই করতাম, কারণ ইউনিভার্সিটি যে গ্রাফ পেপার গুলো দিতে, এগুলো হচ্ছে যে সনাতনী আমলের মোটা মোটা ইয়ে দাগ টানা ঝামেলা হইতো, এখানে আমরা কিনে নিয়ে যেতাম। বুঝতে পারছো? স্যারদেরকে শুধু সাইন নিয়ে নিতাম। যাই হোক, এখন তো আমাদের ভার্চুয়াল পরীক্ষা, আর বোঝাই যাচ্ছে যে এই সেমিস্টারও আর খোলার কোনো চান্স নাই, ঠিক না? জি স্যার। নেক্সট সেমিস্টারে খুলবে নাকি কে জানে? হ্যাঁ, নেক্সট সেমিস্টারে খুলবে নাকি না সেটাই বা কে জানে, নাও হতে পারে। হ্যাঁ, সেটা তো মন্ত্রীর কথা তো তাই মনে হয়েছে, জি স্যার। ভুবনের কথা তো তাই মনে হয়েছে, ঠিক না? আমরা তো আশাবাদী ছিলাম যে জানুয়ারিতে হয়তো ডিসেম্বরে খুলবে। অনার্স লাইফ অনলাইনে কেটে যেতেছে পুরোটাই। জি স্যার, ফার্স্ট ইয়ার এইভাবে অনলাইনে কাটাই দিলাম, ভার্সিটি কি বুঝলামই না। তাও তো ভাগ্য ভালো যে তোমরা কাটাই দিচ্ছ। কেউ যে ঘরে বসে আছে, জি স্যার, তাও কেউ কেউ আছে যে ঘরেই বসে আছে, মানে হচ্ছে যে ভাবলাম যে এই সেমিস্টার করবো না, দেখি আরেক সেমিস্টার না করে থাকি, এভাবে করে করে সে রেজিস্ট্রেশনে করেনি, 3 সেমিস্টার বাদ হয়ে গেছে, এরকম আছে অনেকে। আবার কিছু কিছু ইউনিভার্সিটি, যেমন পাবলিক ইউনিভার্সিটি গুলোতে শুধু ক্লাসই হচ্ছে, কোনো পরীক্ষা হচ্ছে না। জি স্যার, ওদের আরেক প্রবলেম। করবে যখন খুলবে, শুধু টানা হচ্ছে যে 6 মাস ধরে পরীক্ষাই নেওয়া লাগে, তখন সে পড়বে কিভাবে? এখন মনে করো একটা জিনিস 1 বছর আগে পড়ছে, জানুয়ারিতে পড়ছে, গত জানুয়ারিতে পড়ছে, মার্চে তো পরীক্ষা হয়নি, হয়েছে মার্চ থেকে বন্ধ শুরু হয়েছে, কিন্তু জি পড়ছে স্যার। জানুয়ারিতে তো জানুয়ারি থেকে এই পর্যন্ত অলরেডি চলে গেছে কয় মাস, 9 মাস চলে গেছে, 11 মাস চলে গেছে। পরীক্ষা যে কবে হবে তারও কোনো ঠিক নেই, কারণ এটাকে আমার নতুন করে পড়তে হবে, এটা তার আরেক প্যারা না। এখন তো স্যার ইউটিউবে করে পরীক্ষা নেওয়া শুরু করছে স্যার পাবলিক গুলা শুধুমাত্র পরীক্ষা নেওয়ার ইয়ে করছে যারা হচ্ছে শেষ সেমিস্টার অথবা মাস্টার্স, যারা এটাই শুধু একটা পরীক্ষার জন্যই বসে আছে, তাদের জন্য। বুঝছো কি? মনে করো তোমাদের 12 সেমিস্টারে যারা আছো, তাদের জন্য। বুঝতে পারছো? জি স্যার। এই এটা একটা আরেক ঝামেলা না? জি স্যার। দেখি অনেক স্টুডেন্ট, স্যার আমি তো ভাবছিলাম যে এই সেমিস্টার করবো না, আগামী সেমিস্টার করবো,
এখন ফোন দিচ্ছে, এখন ফোন দিয়ে কি লাভ, এখন তো টাইম শেষ, তাই না? যে বল স্যার ওই সময় করোনার কারণে এক সেমিস্টার করিনি, ভাবলাম যে এই সেমিস্টার তো খুলে যাবে, আগামী সেমিস্টার করবো, এভাবে করে সে 2 সেমিস্টারে বাদ দিয়ে দিছে। এখন বাসায় বসে আছে, বাসায় তো আর ভালো লাগে না, কত বসে দেখা যায়। এখন তো তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট, কিছু ক্লাস, পরীক্ষা, কিছু না কিছু প্রেসার থাকে, জি স্যার। তাই না? আর সারাক্ষণ ঘরে বসে থাকে হতে যায় না, কত থাকবে ঘরে? বাইরে কাজ না থাকলেও তো মানুষ বাইরে যেতে চায় না, কারণ বাইরে এখন রাস্তাঘাটে অনেক জ্যাম, তাই না? হ্যাঁ, ঠান্ডা তো লাগতেছে, ঠান্ডা একটু আসছে, ঠান্ডা শীতকালে ঠান্ডা এসে আসাই ভালো, কিন্তু বাচ্চাদের জন্য সমস্যা, বাচ্চারা তো খুব ডিস্টার্বিং, ওরা হচ্ছে যে গায়ে কাঁথা রাখতে চায় না, কম্বল রাখতে চায় না, ওদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়, খালি করে দৌড়াদৌড়ি করে। আচ্ছা, তাহলে আমরা স্ক্যাটার ডায়াগ্রাম, কারো আর কোনো সমস্যা আছে? নমস্কার। দেখো এখানে শুধুমাত্র আমরা বলছি স্ট্রং রিলেশনশিপ, ভেরি স্ট্রং না উইক সেই কথা আর বলিনি। ভ্যালু দেখে আমরা পারফেক্টলি বলতে পারবো। হ্যাঁ, এবার আমরা ভ্যালু বের করব। ভ্যালু বের করার জন্য আমাদের যে কাজটুকু, ওই যে তোমরা বিশাল একটা ফর্মুলা দেখছিলে না? জি স্যার। ওই বিশাল ফর্মুলার জন্য আমরা একটা টেবিল করছি। আমাদের যে ভ্যালুগুলো দেওয়া ছিল, ভ্যালু দেওয়া ছিল হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস আর হচ্ছে সেলস। এই অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস গুলো দেওয়া ছিল আর সেলস দেওয়া ছিল। আমার ওই ফর্মুলাতে x স্কয়ার আছে, y স্কয়ার আছে, y আছে, এই কারণে আমরা এই তিনটা কলাম আমরা করে নিচ্ছি। ঠিক আছে, এই সবগুলোকে যোগ করলে যা হবে সেটা হচ্ছে সামেশন অফ x, এই সবগুলোকে যোগ করলে সামেশন অফ y, আর 2 কে স্কয়ার করলে 4, 1 কে স্কয়ার করলে 1, 3 কে স্কয়ার করলে 9, 4 কে স্কয়ার করলে 16, এই সবগুলোকে যোগ করলে সামেশন অফ x স্কয়ার সেটা হচ্ছে 30। ঠিক একই ভাবে এগুলোকে স্কয়ার করলাম, 7 স্কয়ার করলে 49, 3 কে স্কয়ার করলে 9, 8 কে স্কয়ার করলে 64, 10 কে স্কয়ার করলে 100, এই সবগুলোকে যোগ করলে আসছে সামেশন অফ, আর এটা হচ্ছে xy, মানে হচ্ছে যে এটা 2 into 7 মানে হচ্ছে 14, 1 into 3 into 3, 3 into 8 24, and 4 into 10 40, এটা হচ্ছে যে সামেশন অফ xy equal to 81। আর কোনো কনফিউশন থাকলে বলো। নো স্যার, ক্লিয়ার। না স্যার, কোনো সমস্যা নেই। এবার জাস্ট আমাদেরকে ওই যে ফর্মুলাটা দেখে আসছি, শুধু ওই ফর্মুলাতে ভ্যালুগুলো লিখে দিতে হবে। আর যেখানে কয়টা ভ্যালু ছিল বলো তো, কয়টা পেয়ার? 4টা, তার মানে n equal to হবে 4, n equal to 4 হবে। ঠিক আছে, এই যে দেখো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, r equal to n into summation of xy minus summation of x into y divided by n into summation of x square minus summation of x whole square into summation of y square minus summation of y whole square। ওকে, তাহলে এখন দেখো n এর মান হচ্ছে 4 বসে দিছি, আর summation of xy equal to 81, এই লাস্ট কলামে যেটা পাইছি, আর summation of x equal to 10, summation of y equal to 28। ঠিক আছে, উপরের লাইনটা ঠিক আছে। এবার একই ভাবে n এর মান হচ্ছে 4, আর summation of x square equal to 30 পেয়েছি, আর summation of x equal to 10 পেয়েছি, 10 স্কয়ার। ঠিক একই ভাবে এই মাঝখানে চিহ্নটা হবে গুণ, বা ব্র্যাকেট মানে তো গুণ চিহ্ন, তাহলে n into summation of y square, summation of y square পেয়েছি 222, আর summation of y হচ্ছে 28 স্কয়ার। তাহলে এটা আসছে 3 21 4 81 তে 324, আর এটা হচ্ছে 280, আর এটা আসছে 4 30 120, আর 10 10 180, আর এটা আসছে 888, আর এটা আসছে 784, তাহলে 44, আর এটাতে 120 থেকে 100 বিয়োগ করলে থাকে হচ্ছে 20, আর 888 থেকে 784 বিয়োগ করলে থাকে 104। এখন মাঝখানে চিহ্নটা হবে গুণ চিহ্ন, এই যে ব্র্যাকেট উঠে গেলে গুণ চিহ্ন হয়। ঠিক আছে, তাহলে 2080, তাহলে 44 কে রুট ওভার অফ 2080 বা 2080 কে ইয়ে করলে কত আসবে? কত 40 না কত আসে? 40 না 48 না কত যেন আসে। ঠিক আছে, এটাকে এই 44 কে এটা দিয়ে ভাগ দিলে আসছে 0.965। আমরা যে তোমাদেরকে একটা টেবিল দিয়েছিলাম, সেই টেবিলের কোন অবস্থানে আছে এটা বলো তো? এর আগেরটা। স্যার লাস্টের আগেরটা। লাস্টেরটার আগেরটা, তাই না? জি স্যার।
9 এর চাইতে উপরে 1 এর চাইতে ছোট, 0.9 এর উপরে 1 এর চাইতে ছোট। তাহলে এবং সেটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। তাহলে আমরা কি বলবো? there is a ভেরি স্ট্রং পজিটিভ positive correlation between variables বলবো না। এবার আমি ভেরিয়েবল দুইটার নাম জানি, হ্যাঁ, advertising expenses and sales revenue, advertising expenses and sales revenue, সেলস রেভিনিউ। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কনফিউশন থাকলে বলেন। না স্যার নাই। স্যার সমস্যা নাই কোনো। এবার আমাদের ওই প্রবাবল এরর বের করতে হবে। প্রবাবল এরর বের করলাম, শুধুমাত্র আর এর মানটা বসাই দিছি, ঠিক আছে? বসানোর পর প্রবাবল এররের মান আসছে 0.023, 0.023। এবার হচ্ছে আপার লিমিটটা বের করতে বলছে আর লোয়ার লিমিটটা বের করতে বলছে। আপার লিমিট হচ্ছে যে আমাদের প্রবাবল এররের সাথে কোরিলেশন কোএফিসিয়েন্টটা যোগ করতে হবে, আর প্রবাবল এররটা ভ্যালুটা বিয়োগ করতে হবে কোরিলেশন কোএফিসিয়েন্ট থেকে, যেটা হবে লোয়ার লিমিট। তার মানে আমরা যেই ডাটাটা নিলাম, এখানে কয় মাসের ডাটা নিয়েছি? 4 মাসের। 4 মাসের। আমরা যদি পুরো 1 বছর বা ওরকম 5 বছরের ডাটা স্টাডি করতাম, কত 5 বছরের ডাটা স্টাডি করতাম, তাহলে হয়তো কত 60টা ডাটা। জি স্যার। 60টা ডাটা স্টাডি করে আমরা ডাটা স্টাডি করছি কয়টা? 4টা মাত্র। তো 4টার বেসিসে আমরা কোরিলেশন পাইছি, প্রবাবল এরর পাইছি। এখন আমরা যদি পপুলেশন মনে করো যেখানে 60টা ডাটা ছিল, সেই যে 60টা ডাটার জন্য কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতাম, তাহলে তার লোয়ার লিমিটটা হইতে পারতো 0.94 আর আপার লিমিটটা হইতে পারতো 0.988। বুঝতে পারছো কথা? জি স্যার। আইডিয়া পাচ্ছি যে আমরা যদি পপুলেশন স্টাডি করতাম, তারপরেও সেই রেজাল্টটা অনেক অলমোস্ট কাছাকাছি পেতাম। 94 এর নিচে হইতো না, 98 এর উপরে হইতো না। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার হলে 2 এটা করো তোমরা। এতক্ষণ পর্যন্ত আর আমি কথা বললাম, এবার তোমরা কথা বলতে করো, কাজ করো, করো এটা। ধ্যান কই? হ্যাঁ, সবাই করো একেবারে হুবহু ওই অঙ্কটাই, শুধুমাত্র ইয়েগুলা করতে হবে। না কি নাই নাই কথা বলতে গেলে খাইতে হবে। কথা বলা, হ্যাঁ ঠিক আছে, দিব। ছবি আছে আছে। এই যে দেখো আছে, দেখছো সবাই আছে, যে আছে আছে। এই যে সবাই আছে, দেখেছো সবাই আছে। কথা বলবা? ওষুধ তো রাতে খায়, ওষুধ এখন খায় না, ওষুধ এখন খায় না বাবা। পড়বে পড়বে জায়ান ওষুধ আগে ওষুধে জায়ান দুধটা খাবে, তারপর ওষুধ খাবে। ওরা তোমাকে দেখতেছে, বুঝছো? তুমি বেয়াদবি করো না। হ্যাঁ, রুবি আক্তার ছবি দেখায় না, ছবি নাই, শুধু নাম আছে। না না না,
গরম? গরম ফুটো আচ্ছা ফুটো। ফুটো দেখা যায় না দেখা যায় না হুম? দেখা যায় না এই যে দেখা যায়, এই যে দেখা যায়। আপু দেখা যায় না দেখা যাবে। ভিডিও বন্ধ করে না আচ্ছা ভিডিও বন্ধ করে দিবি। বেশি গরম এটা কি বলো তো বাবা? এফ। এটা কি বলো? এস। গুড বয়। আর কি আছে? তুমি দেখা না ছবি দেখে না? আচ্ছা ছবি দেখাতে বলবো যাকে পড়ে। আমার তুমি ছবি ছবি অন করো আচ্ছা ছবি অন করবো। ফুটে কোনো কোনো ফুটে হ্যাঁ কোন পুপিকে কল দিব। হ্যাঁ ধরো। না 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 না। নুন আছে নুন হ্যাঁ নুন আছে। দরজা খুলেছে দরজা খুলেছে তাই না? না 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 না। ও হচ্ছে যে নিচে গিয়েছে। হচ্ছে নিচে গিয়েছে নিচে। দাঁড়াও তুমি এখানে দাঁড়াও। তুমি এই যে তোমাকে দেখতেছো ওরা সবাই? কোথায় আপু হচ্ছে যে নিচে গিয়েছে। ও তো ময়লা ফেলতে গিয়েছে। কোথায় নিচে ওই যে দেখতে ওখানে নিচে। কোথায় নিচে গিয়েছে নিচে। কে ছবি দেখেন না হ্যাঁ ছবি দেখা না। পরে ওদেরকে বলবো ছবি দেখাতে। এখন ওরা কাজ করতেছে। সবাই কাজ করে। লাইট লাইট। লাইট বন্ধ করো লাইট বন্ধ করে দেবো। লাইট বন্ধ করো এখন ল্যাপটপ এখন বন্ধ করলে তো ওরা ক্লাস করতে পারবে। পরে বন্ধ করবো। সিজন করো সিজন করো না না বাস দিয়ে আপু কোথায় ও নিচে গিয়েছে ময়লা ফেলে আসতে। আপু ছবি দেখেন না হ্যাঁ ছবি দেখেন ছবি দেখাবো? দেখো আচ্ছা দেখাও। কথা বলবো আচ্ছা কথা বলবো ঠিক আছে। ছবি দেখো হুম ছবি দেখো ছবি দেখো না দেখাবো। দেখো না আপনারা বলছে যে খাইতে না তো কথাই বলবে না ওরা। ওরা বলছে কথা বলবে না যদি তুমি ঠিক মতো না খাও। ঠিক না? খাবো না আহ, আহ। দেখো না আচ্ছা এটা বলছি যে তুমি যদি কথা না বলে না খাও তাহলে কথা বলবে না। হয়ে যাবে। আপু কোথায় আপু নিচে গিয়েছে ময়লা ফেলতে। শেষ। জাম দাও। দাও জাম দাও। এই তোমার সাথিয়ে কোথায়? জুতো কোথায়? বাইরে যা না।
নাই কোথায় গিয়েছে? পেয়েছো? পড়ো। হুম? হ্যাঁ? আচ্ছা, বলবো। হ্যাঁ, জুতো পরো, জুতো পরো। বন্ধ করো না, বন্ধ করো না। আসসালামু আলাইকুম বাবু, কেমন আছো? বলো। ওয়ালাইকুম সালাম। মুখে বলো, হাতে না, মুখে বলো। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। বলো ভালো আছি আলহামদুলিল্লাহ। জোরে বলো, আস্তে বললে তো শুনে না ওরা। আস্তে বললে তো শোনা যায় না। বলো ওয়ালাইকুম সালাম বলো। বলো তোমরা কেমন আছো? বলেছো? তুমি বলেছো যে তোমরা কেমন আছো? হুম? হ্যাঁ, এফ আছে। আর কি আছে? আর এস আছে। আর এটা কি? কে? গুড বয়। এটা আর গুড। এটা কি বলো? টি। গুড বয়। আচ্ছা, আমি একটু কাজ করি। মামু কোথায় গিয়েছে? হ্যাঁ, হাফিজা। হাফিজা তো ওই যে নিচে গিয়েছে ময়লা ফেলে আসতে। কোথায়? নিচে নিচে। মামু কোথায়? আম্মু ফোন দিয়েছিল তোমাকে? দেয়নি? আচ্ছা, আজকে আসলে বিচার হবে। পড়বে পড়বে পড়ে যাবে। দুষ্টু ছেলে। কি দিব? কলম? ধরো, তুমি লেখাপড়া করবে? আচ্ছা, তুমি এতে যাও, খাটে যাও, আমি আসতেছি। ঠিক আছে? আল্লাহ আল্লাহ হাফেজ দিয়ে দাও। বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বাবু, টাটা। আল্লাহ হাফিজ। বলো আসসালামু আলাইকুম। মুখে বলো আসসালামু আলাইকুম। গুড বয়। যাও, তুমি খাটে যাও, খেলো। আব্বু আসতেছি। ও খাতা দিব? আচ্ছা, গুড বয়। খাতা তো দিতে হয় পড়ালেখা করতে গেলে। দাঁড়াও, যাও যাও যাও, আব্বু আসতেছি। পড়া শেষ। আজকে পড়াবো না। ক্যালকুলেশন বুঝি নেই? ক্যালকুলেশনটা অনেক বড় স্যার, সংখ্যাগুলো বড় বড় তো। হ্যাঁ, ক্যালকুলেশনটা। জি স্যার। হ্যাঁ, করো, আস্তে আস্তে করো। কিসের বক্স?
কি ফেলেছে? তাহলে ফাইনাল পরীক্ষা কবে? জানুয়ারির 9 মনে হয় স্যার। জানুয়ারি 9। সিলেবাসে অনেক রেজিস্ট্রেশন করতে পারে। বিজয় এদিকে আসো, আসো কলম নাও বাবা, এদিকে আসো, ধরো কলম নাও, এটা নাও, এই যে সুন্দর কলম। কি লিখেছো? এবিসিডি লিখো যাও। থ্যাংক ইউ। আমাদের মেজার্স অফ ভেরিয়েবিলিটি পর্যন্ত ডেটা দেওয়া ছিল, তাই না? জি স্যার। সামেশন অফ ওয়াই কত আসছে কাবির? এটা শেষ করি না এখনো। ওয়াই ধরছো কোনটা? 60 70 এটাকে ওয়াই ধরছো নাকি? হ্যাঁ হ্যাঁ 60।
সামেশন অফ এক্স 97 আসছে মনে হয়। হ্যাঁ x সামেশন অফ ওয়াই 555। হ্যাঁ সামেশন অফ এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এগুলো লাগবে না? হ্যাঁ সবগুলোই লাগবে। সামেশন অফ এক্স স্কয়ার 1235। 1235 নাকি 1239? আমার সামেশন অফ এক্স ছিল 97। হ্যাঁ আমারও 97 আছে। তাহলে এক্স স্কয়ারটা তাহলে কি ভুল হলো নাকি? আচ্ছা এটা পরে চেক করি আবার। কিন্তু এটা অনেক বড় স্যার। সামেশন ওয়াই স্কয়ার 39625। হ্যাঁ ঠিক আছে। সামেশন এক্স ওয়াই 17845। আমার জন্য xy তোমার আচ্ছা এক্স স্কয়ারটা কত হয়েছিল সামেশন অফ এক্স স্কয়ারটা? x² ছিল গিয়া 1239। 39 আসছে না, আমার আসছে 35। তাহলে যোগ করি আবার।
আমার তো ঠিকই আছে দেখা যাচ্ছে। হুম। আচ্ছা আমার প্রথমবার সামেশন অফ এক্স স্কয়ার প্রথম বেলা 64, তারপরে 100, 81, তারপর হচ্ছে 81, 133, 144, ওটা 12টা, হ্যাঁ 12টা থেকে 256, 225, 196, 169। তা আমারও ভুল হতে পারে। ঠিক আছে, আমি দুইবার যোগ করছি আর ইয়ে করছি, স্কয়ারে করছি, ঠিক আছে আমারটা। স্যার সূত্রের পেজটা একটু দেখাইলে ভালো হইতো স্যার, সূত্রটা স্যার বুঝলে। হ্যাঁ সূত্রের পেজটা একটু বাইর করে দিতেন স্যার, এটা লেখা হয়নি তার আগে। এটা না দেখছো? না স্যার আসে নাই, এনি কোশ্চেনের পেজে আটকে আছে। রিফ্রেশ দাও। গেছে? না স্যার, জি স্যার এখন আসছে। অনেক বড় মানে। বুঝা? স্যার হয়ে গেছে। দেখছে? স্যার কত হয়েছে? স্যার আর এর মান আসছে হচ্ছে হলো গিয়া প্লাস 0.43। সিই আসছে হচ্ছে হলো গিয়ে 0.1944। আপার লিমিট আসছে 0.6244 আর লোয়ার লিমিট আসছে 0.2356। এসেছে? স্যার একটা কোশ্চেন ছিল।
আরে একটা কোশ্চেন ছিল বলো। স্যার, আমরা যখন এই যে মানে গ্রাফটা যখন করব তখন স্যার আমরা যে মানে মাপগুলো যে নিব এখানে স্যার একটু উল্টাপাল্টা করে দেওয়া আছে স্যার, যে এক্সপিরিয়েন্সের জায়গায়। তা আমরা স্যার এটা সিকোয়েন্স মেনটেন করে করব না? হ্যাঁ, আচ্ছা এই স্যার। যে দেখো আমাদের এখানে জি স্যার। মিনের ভ্যালুটা আছে প্রথমে 2 এরপরে 1। হ্যাঁ হ্যাঁ। আমরা বসানোর সময় কিন্তু আগে 1 বসেছি, তারপর 2। জি ক্লিয়ার? স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, কারণ সিকোয়েন্স মেনটেন করতে হবে। ইভান করছো? বারোশো পঁয়ত্রিশ, 9,880 মাইনাস 9,409। এসে ওটা হয়নি মনে হয় এখন অবশ্য। স্যারের এক লাইন আছে। করো। 935, 9,880, 9,509, 571। তোমার ওইটা ভুল হয়েছে কোথাও, তুমি দেখো, বারবার চেক করে দেখলাম। 39 কি হবে? আচ্ছা, সমস্যা নেই, দুই একটা কম বেশি। কত আসছে অ্যান্সার? আর এর মান? আর এর মান আসছে হচ্ছে হলো গিয়া পজিটিভ আর কি 0.43। আমার তো তোমার ওইখানেই প্রবলেম হয়েছে বুঝছো কাবির, যে এক্স স্কোয়ারে তুমি গুণে দেখো কোনো একটা ভুল করছো তুমি ওটা যোগ করাতে। এক্স স্কোয়ারে তোমার কত আসছে? 1239। হ্যাঁ 1239 প্রথম থেকে তোমার আসছে 35, 1235। না, আবার ক্যালকুলেশন করো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ভাগ দিলেই তো ওই মানটা সরাসরি আসবে না? হ্যাঁ, দুই উপর নিচে ভাগ দিলেই সরাসরি 1 আসবে নাকি? দুই উপর নিচে ভাগ দিলে মানে বুঝি নাই। মানে ওই যে আর এর যে সূত্রটা, এটা যখন লাস্টে দুই উপর নিচে ভাগ করলে কি অ্যান্সার চলে আসবে? হ্যাঁ হ্যাঁ, আগে রুটটা করে নিও, রুট করে অ্যান্সার করে নিও। এই জন্যই তো রুট করি নাই, এই জন্য অ্যান্সার ভুল আসছে। রুট করা হয়নি। এই তো
বলি root Four. আচ্ছা শেষে কত করে দিয়ে ভাগ করছে একটার একটাকে? উপরে আমার আসছে 1,20,935। আর এর মানে হ্যাঁ হ্যাঁ আর এর এই জায়গায় আর এর মানে উপরে আসবে হচ্ছে 925 আর নিচে আসবে হচ্ছে হলো গিয়া 2124.717। সবই তো উল্টো উল্টো গেছে না ভুল বসেছি তাহলে। আচ্ছা থাক পরে করবো না। স্যার কি আপলোড দিছে এই শীট? এটা তো মনে হয় দেওয়া নাই মনে হয় না? না এটা দেওয়া নেই। আমার মনে হয় সূত্রে উল্টো উল্টো বসাইছে আমার মনে হইতেছে। স্যার হ্যাঁ প্রেজেন্ট নেন যাই আমরা। হয়েছে? স্যার স্যার একটু বড় অঙ্ক তো ওই ক্যালকুলেশনে আমারটাই মনে হয় স্যার ঠিক আছে, ওদের একটু টাইম লাগবে, মানে ক্যালকুলেশন হলে টুকটাক ভুল হয়ে স্যার। কারণ আমার উল্টো উল্টো হয়ে গেছে স্যার। আমি আরে মনে হয় শেষে দেখি যায়। আমরা কোরিলেশন টপিকটা দেইনি বোধহয়, তাই না? না স্যার এটা দেওয়া হয়নি। এটা তো মনে হচ্ছে নতুন টপিক মনে হচ্ছে, এটা আগে স্লাইডে ছিল না। এটা স্যার আপনার তো দুইটাই একই না স্যার? মেল ফিমেল তো সিঙ্গেল এক ক্লাস রবে সম্ভবত। হ্যাঁ রাজীব স্যারের আলাদা, রাজীব স্যার এক জায়গাতে আর এক জায়গায় পাই না। হ্যাঁ এটা খুব প্রবলেম হচ্ছে। স্যার আপনার হচ্ছে ক্লাসরুম দুই মানে মেল আর ফিমেল সেকশন দুটোই একটা না, তো এই জন্য স্যার দিলে তো আমরা সবাই পেয়ে যাই। তো রাজীব স্যারটা হচ্ছে আলাদা আলাদা আর কি। তোমার দেখা যায় মেইলেরটা দিলে ফিমেলটা দিতে ভুলে যায়, আবার ফিমেলটা দিলে মেলেরটা দিতে ভুলে যায়। তোর স্যার চাপে এখনো দেয় নাই? আল্লাহ পরীক্ষার সময় কার কাছ থেকে নিয়েছিলাম জানি না আমরা যেহেতু এক জায়গায় নিচ্ছি, শুধু শুধু দুই জায়গায় দিতে ঝামেলা না আবার। স্বাভাবিক, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, এক জায়গায় দিলে ঠিক আছে, আবার একটু ঝামেলাও আছে তো। কোরিলেশন অ্যানালাইসিসটা দিয়ে দিয়েছি। জি স্যার। অ্যাটেন্ডেন্স কার্ডটা দেখায়। মেল দেখা গেছে মেল। আবির হোসেন আছে নাকি? ইয়েস স্যার। আবির